স্যার ছেড়ে দিন, কি করছেন? আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার কোনো কথাই স্যার শুনলেন না। উনি আমায় এক ধাক্কায় বেডে ফেলে দেয়, ঝাঁপিয়ে পড়েন আমার উপর, বেডের সাথে শক্ত করে চেপে ধরে, আর আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ঘৃণার রাগে এত শক্ত করে আমার ঠোঁট চেপে ধরেছেন যে ব্যথায় আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। আমার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু পারছি না। আমি শুধু ছটফট করছি ছোটার জন্য, কিন্তু স্যার আমায় আরো শক্ত করে ধরে ঠোঁট ছেড়ে গলাতে মুখ ডুবায় আর এলোপাথারি কিস করে যাচ্ছেন। আমি আর নিতে পারছি না, চিল্লিয়ে কান্না করছি, কিন্তু কেউ নেই আমার চিৎকার শোনার মতো। একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি, ছোটাছুটি বন্ধ করে দিই। স্যার নিজের কাজে ব্যস্ত, আমাতে মগ্ন উনি। আমার কোনো আর্তদান স্যারের কানে যায়নি, এমন নয়। আমি জানি স্যার জেনে বুঝেই এমন করেছেন। নিজে যেটা পেয়েছে আমার থেকে সেটাই আমায় ফেরত দিচ্ছে। সেটা হলো কষ্ট। আমি স্নিগ্ধা ইসলাম, স্যার হচ্ছে আমার অফিসের বস রাহুল চৌধুরী। আমি হচ্ছি ওনার পিএ, বাকিটা পরে জানবেন। শেষ রাতে উনি আমায় ছেড়ে ঘুমিয়ে পড়ে, আর আমি কোনো রকম কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে আসি। আয়নায় নিজেকে দেখি, সারা শরীরে কামড়ের দাগ, জায়গায় জায়গায় কেটে ছিলে গেছে। চিৎকার করে কান্না করতে থাকি এসব দেখে। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। নিজের বলা মিথ্যা কথার জন্য আজ নিজের শরীর বিলিয়ে দিতে হলো স্যারের কাছে, ধর্ষণ হতে হলো। স্যার ভুল কিছু করেননি, আমার ভুলের শাস্তি দিয়েছেন শুধুমাত্র। কিন্তু এটা তো ছোট শাস্তি নয়, আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি, যেটা আজীবন আমার শরীর মন বয়ে বেড়াতে হবে। আমি কখনো ভুলতে পারবো না এই কাল রাতটার কথা। কিন্তু আমি তো নিজের জন্য মিথ্যা বলিনি, তবে কেন? আমার সম্মানটা আল্লাহ রক্ষা করেননি। নিজের মায়ের জন্য এতটুকু মিথ্যা আমায় বলতে হয়েছে, তার জন্য আল্লাহ আমায় এত বড় শাস্তি পেতে হলো। কেন? স্যার কেন ক্ষমা করতে পারলেন না আমায়? কেন? কেন? একটু পর মাথায় এলো, অন্যের সম্মান নষ্ট করলে নিজেরটাও থাকে না। চরম সত্যি কথাটা। আমার আমার চোখের পানি যেন বাদ মানছে না আজ। সারা রাত আমি ওয়াশরুমে কান্না করি, কোন সময় যে জ্ঞান হারাই বলতে পারবো না। নিজেকে আবিষ্কার করি কাল রাতে সেই বেডে, দেখে ঘিন ঘিন লাগছে। আহা! উঠতে চেষ্টা করলে বুঝতে পারি সারা শরীরে আমার প্রচন্ড ব্যথা। কোনো রকমে উঠে বসি আমি। হঠাৎ মনে পড়ে কাল রাতের কথা। কিন্তু আমার তো মনে আছে আমি ওয়াশরুমে ছিলাম। মুহূর্তে আমার স্যারের কথা মনে পড়ে যায়, আর আমি হাত পা গুটিয়ে বসে কান্না করে দিই। এমন সময় ভারী গলার আওয়াজে সামনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে পকেটে হাত দিয়ে। শান্ত লাগছে ওনাকে খুব, কিন্তু আমি শান্ত হতে পারছি না। চোখ নামিয়ে নেই ওনার থেকে লজ্জায়। উনি বললেন, এখন কেন কান্না করছো? আমাকে টাকার জন্য দর্শক বলার আগে কান্না আসেনি? লজ্জায় স্যারের দিকে তাকাতে পারছি না, শুধু উনি ধমক দিয়ে বলে উঠলেন, একদম অভিনয় করবি না আমার সামনে। তোদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে। এটা আর এমন কি, টাকা দিয়ে দিব, কেমন? সো অভিনয় অফ করো। 10 মিনিটে নিচে আসো। 1 মিনিট লেট হলেও খারাপ হবে। আমি ওনার ধমকে কেঁপে উঠি, আস্তে করে মাথা দোলাই। উনি হনহন করে চলে যায়। ওনার কথাগুলি কাটার মতো লাগে আমার মনে। চিল্লিয়ে কান্না করি কতক্ষণ, তারপর নিজেকে সামলিয়ে আমি ওয়াশরুমে যাই। গিয়ে দেখি আমার শরীরের অন্য একটা ড্রেস। কে চেঞ্জ করলো আমাকে? পরেই ভাবলাম স্যার করেছেন। মনে হয় আমার সবই তো শেষ। উনি শেষ করে দিলেন আমার সামান্য ড্রেস। আর এমন কি, আল্লাহ, আমি ধর্ষক বলার শাস্তি কড়াই গন্ডায় পেলাম স্যারের থেকে। আমি 20 মিনিট পরে নিচে যাই, গিয়ে ভারী আওয়াজ পাই। 10 মিনিট টাইম দিয়েছিলাম ঘড়ি দেখে, বাট তুমি আরো 10 মিনিট বেশি নিয়ে ফেলেছ। আমি নিচে তাকিয়ে বললাম, আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না তাই। বলার সাথে সাথে উনি আমার হাত ধরে ওনার হাতের গরম কফিটা ফেলে দিলেন। আহা স্যার! আমার চুলের মুঠি ধরে বলে উঠলেন, কি বলো? স্যার যেতে দিন আমায়, আর নিতে পারছি না আমি, প্লিজ। ব্যথায় কাতরে বলে উঠি আমি। উনি চিল্লিয়ে বলে ওঠেন, তোকে সারা জীবনই সইতে হবে এসব। মিথ্যে বলার আগে মনে ছিল না
এই রাহুল চৌধুরী জানলে কি হবে তোর হাল? রাহুল চৌধুরীর সম্মান নিয়ে খেলা করার শাস্তি ধীরে ধীরে পাবে তুমি। আমার পোড়া জায়গায় হাত দিয়ে চেপে ধরে স্যার কথাগুলি বলে। আমি ব্যথায় কেঁদে চিল্লিয়ে কান্না করতে ইচ্ছা করছে। ব্যথায় জ্বলে যাচ্ছে আমার হাত। তার উপর উনি চাপ দিয়ে ধরে রেখেছেন। উনি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরে আমার কাঁদা দেখে আমায় টেনে নিয়ে যায় আর ড্রয়িং রুমের সোফায় বসিয়ে বলে। এখানে বসো, আসছি আমি। আমি ফুফিয়ে কাঁদছি হাত ধরে। একটু পর উনি এসে মলম আমার হাতে লাগিয়ে দিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে। নেক্সট টাইম লেট করার আগেই আজকের কথা মনে রেখো। আমি কাঁদতে কাঁদতে বলি, স্যার আমায় যেতে দিন। আমাকে তুলে এনেছেন যে কাজের জন্য, আপনার প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছে। এবার আমায় যেতে দিন প্লিজ। আমি আর পারছি না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় তুলে এনেছি? প্রতিশোধ নেওয়ার হলে কি তোমার মায়ের সেবা করার জন্য তোমার এই 4 দিন সময় দিতাম? আর কি বলছিলে? নিতে পারছো না আর তুমি। তুমি কাল সন্ধ্যে থেকে এখন পর্যন্ত নিতে পারছো না, অথচ আমি 4টা দিন যাবৎ বাধ্য হচ্ছি নিতে। কেন? আমার কি দোষ ছিল? আমি কারে রেপ করেছিলাম যে আমায় দর্শক প্রমাণ করেছিলে? আমি ওইটার জন্য সরি বলেছি আপনাকে, ক্ষমাও চেয়েছি। কিন্তু এখন আপনি সত্যি করে দেখালেন যে আপনি সত্যি একটা ধর্ষক। স্যার আমার কথা শুনে চিল্লিয়ে বলে ওঠে। কাঁদতে কাঁদতে বলি কথাগুলো। ওহ রিয়েলি? ক্ষমা চেয়েছো? ওকে ফাইন। এখন আমি তোমার কাছে সরি বলছি তোমায় রেপ করার জন্য। ক্ষমা করে দিও আমায়। আমি তো ক্ষমা করার মতো মহৎ কাজটা করিনি। তুমি আমায় ক্ষমা করে মহৎ কাজটা করে দেখাও। পারবে? পারবে মন থেকে ক্ষমা করতে? এত সহজে সবটা ভুলে? তোমার ভাবটা এমন, তুমি সরি বললে আর আমার সবকিছু ঠিক হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ক্ষমা করা এত সোজা না। আমি জানি স্যার, কিন্তু জানিস, যখন তুই যা ভাবছিস তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্যই তুললে এনে রেপ করেছি, ব্যাস। আর এটাই তোকে মেনে নিতে হবে, যেমন আমি মেনে নিয়েছি। আমি দর্শক, ক্লিয়ার? এমন সময় পিছন থেকে ডাক আসে। স্নিগ্ধা, স্নিগ্ধা, কই তুই? আমি পিছনে তাকিয়ে দেখি আবিরদা। আমি একটা ভরসা পাই। আবিরদাকে দেখে আর দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিই। আবির হতভম্ব হয়ে যায় স্নিগ্ধার কান্না দেখে। পরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধা আবিরকে ধরে কেঁদেই যাচ্ছে শুধু। স্নিগ্ধার আবিরকে জড়িয়ে ধরাটা কেন যেন রাহুলের হজম হয় না। নিজের হাত নিজের মুঠি বদ্ধ করে শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করে আবিরকে জিজ্ঞেস করে। কে আপনি? স্নিগ্ধা এখনো কেঁদেই যাচ্ছে আবিরকে ধরে। আবির বলে, আমি স্নিগ্ধার ফিউসে। আপনি কে? স্নিগ্ধা কান্না কেন করছে? রাহুলের মাথায় বাজ পড়ল। স্নিগ্ধা এঙ্গেজ তা শুনে রাহুল নিজেকে ঠিক করে শান্ত সুরেই বলে, আমি স্নিগ্ধার হাজবেন্ড। আর ও কেন কান্না করছে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। এক নিঃশ্বাসে বলে। রাহুল দম নিল। স্নিগ্ধা কান্না থামিয়ে থ মেরে তাকিয়ে আছে রাহুলের দিকে। কি বলছে এই লোক? হাজবেন্ড? আবির তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি শুনছে সে? স্নিগ্ধা শুধু আবিরের ফিয়ন্সে না, বোনও হয়। আবিরের আপন ছোট খালার মেয়ে স্নিগ্ধা। ছোটবেলা থেকে স্নিগ্ধাকে আবির ভালোবাসে, কিন্তু স্নিগ্ধা তেমন কোনো গুরুত্ব দেয় না আবিরকে। আবিরদা বলেই ডাকে সবসময়। কিন্তু কিছুদিন আগেই সবার মতামত জেনেই আবিরের ফ্যামিলি স্নিগ্ধাকে আংটি পরিয়ে রাখে। আর আবিরও স্বস্তি পায় আর ভাবে একদিন স্নিগ্ধা ঠিক আমায় ভালোবাসবে। কিন্তু এখন যেন সব অন্ধকার লাগছে আবিরের। পেটে বারবার মোচড় দিচ্ছে আবিরের, কিন্তু আবির ঠায় দাঁড়িয়ে আছে, অতিশোকে পাথর হয়ে গেছে যেমন। রাহুল কথাগুলো বলে শান্তভাবে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা আবিরের অবস্থা বুঝতে পেরে মুখ খুলল। চুপ করে থাকা যাবে না, এখন ভেবেই প্রশ্ন করে রাহুলকে। কি বলছেন স্যার আপনি এগুলো? বিয়ে কখন হলো আমাদের যে আপনি আমার হাজবেন্ড হয়ে গেলেন? সব তো শেষ করেই দিলেন আমার। এখন কি আমার আপন মানুষদের কাছেও খারাপ বানাবেন আপনি? ভালো থাকতে দিবেন না ওদের নিয়ে? বেশ রেগেই বলি কথাগুলো। নিজের বউকে অন্য কারোর সাথে ভালো থাকতে দেয় কোন হাজবেন্ড?
শুনেছো কখনো তুমি? আমি স্তব্ধ হয়ে গেলাম রাহুল স্যারের এমন জবাবে। আর কিছু বলতে পারলো না রাহুলকে। এই ভেবে না জানি আর কি বলে ফেলে। রাহুল আবিরকে কষ্ট দিতে চাচ্ছে না। স্নিগ্ধা আবার আবিরের দিকে তাকায়। আবির চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে, কিন্তু এরূপ কথা শুনে আবির এবার চুপ থাকতে পারল না। কিছুক্ষণ ভেবে রাহুলের সামনে এসে বলল, আপনি আমার ফিয়ন্সেকে এসব যাতা বলতে পারেন না। কি আবিরকে আর বলতে না দিয়ে রাহুল বলে, আপনি শোনেননি? আমি বলেছি স্নিগ্ধার হাজবেন্ড আমি। সো এখন আর আপনার এঙ্গেজমেন্টের কোনো মূল্যই নেই। স্নিগ্ধা এখন আমার ওয়াইফ। অনেক শীতল স্নাহুনির সাথে শান্ত সুরেই রাহুল কথাগুলি বলছে। স্নিগ্ধা রাহুলের কথা শুনে অবাক হয়ে যায়। আবির রাহুলের এরূপ কথা শুনে রেগে গিয়ে বলে, কি প্রমাণ আছে স্নিগ্ধা আপনার ওয়াইফ? স্নিগ্ধা এবার রাহুলের এত শান্ত চেহারার কিছু লুকোনো দেখতে পায়। রাহুল শান্তভাবেই বলে, কেন থাকবে না? অফকোর্স আছে, কিন্তু আপনাকে আগে দেখাতে পারবো না। আগে স্নিগ্ধার মাকে দেখাবো, ওই সময় আপনিও দেখে নেবেন। ওকে? আবির রাহুলকে আর কিছু না বলে স্নিগ্ধাকে বলে, তুই যাবি আমার সাথে? ছোট মা তোকে দেখতে চাইছে। আবির ব্যাপারটা এড়াতেই চাইছে। সে চাইছে না বিয়ের ব্যাপারটা সত্যি হোক, জানতে চায় না সে এমন কিছু নিতে পারবে না তাহলে। তাই মনে মনে আবির স্নিগ্ধার উপরেই ছেড়ে দেয় ব্যাপারটা, যেন এই লোকের সাথে স্নিগ্ধার কোনো প্রবলেম থাকলে মিটিয়ে নেয়। তাই আবির ঠান্ডা মাথায় কথা পাল্টায়। রাহুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এত তাড়াতাড়ি কথা পাল্টানোটা মোটেও ভালো লাগেনি তার। তাই রাহুল আবিরকে বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না বেশি কিছু। রাহুল কি ভেবেই যেন স্নিগ্ধা আবিরকে কিছু বলতে যাবে, তখনই রাহুল বলে ওঠে, ওয়েট, আবির, তুমি প্রমাণ চাইছিলে না? দেখে নাও। রাহুল সামনেরই একটা টেবিলের উপর থেকে ফাইল আবিরের হাতে দেয়। আবির স্নিগ্ধা আর রাহুলের দিকে একবার তাকিয়ে কি যেন ভেবে ফাইলটা ওপেন করে। স্নিগ্ধা একটু চিন্তায় পড়ে যায়। ফাইলটা তো চেনা চেনা লাগছে। স্যার যদি সত্যি কথা বলে বিয়ের ব্যাপারটা নিয়ে, তবে কি হবে আমার? মনে মনে ভাবে স্নিগ্ধা। রাহুল সত্যি বলছে, এটা কাবিননামা, আর রাহুল স্নিগ্ধা দুজনেরই স্বাক্ষর আছে, স্পষ্ট দেখতে পাচ্ছে আবির। এটা দেখে আবিরের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটাই তো চায়নি সে। মাঝে মাঝে না চাওয়া জিনিসগুলি আমাদের সাথে হয়। আবিরের সাথে তাই হলো। স্নিগ্ধা জিজ্ঞেস করে, কি আছে তে? আবির কিছু বলছে না, এখনো ফাইলটার দিকে তাকিয়ে আছে। রাহুল শান্ত চোখে আবিরকে পর্যবেক্ষণ করছে। রাহুল বেশ বুঝতে পারছে আবির খুব কষ্ট পাচ্ছে। এটাই চেয়েছিল রাহুল। তাই রাহুল আবিরকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আবির? প্রমাণ দিতে পেরেছি? রাহুলের কথা শুনে স্নিগ্ধার পেটে মোচড় দিয়ে ওঠে। সত্যি তাহলে স্যার আমায় বিয়ে করেছে? মনে মনে বলে স্নিগ্ধা। তারপর আবার আবিরকে জিজ্ঞেস করে, আবিরদা কিছু বলছো না কেন? কি বলবো, নিজে বিয়ে করেছিস নিজেই জানিস না? এমনটা করতে পারলি? স্নিগ্ধা কি না করেছি তোর জন্য, কিন্তু তুই আমার কথা নাই চিন্তা করলি। নিজের যে দুইটা মা আছে তাদের কথাই ভাবতিস। তুই কি করলি এটা? ফাইলটা স্নিগ্ধার হাতে দিয়ে দেয় আবির। স্নিগ্ধা আবিরের কথা শুনে অঝোর ধারায় কান্না করতে থাকে। বুঝে যায় যা বোঝার স্নিগ্ধার বুকে খুব ব্যথা অনুভব করছে। মানতে পারছে না আবিরের কষ্টটা। আবির রাহুলকে বলে, সরি স্যার, আমি আপনার সামনে দাঁড়াবার যোগ্য নই। আর আপনার বউকে নিজের ফিয়ন্সে বলেছি, তার জন্য ক্ষমা চাইছে, ক্ষমা করে দিবেন। বলেই আবির এক নজর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, হাজবেন্ডকে নিয়ে দেখে আসিস মাকে। বলেই আবির তাড়াতাড়ি পা ফেলে চলে যায় বাইরে। রাহুল আবিরের যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। স্নিগ্ধা আবিরের পেছনে যেতে নিলে রাহুল টানতে টানতে স্নিগ্ধাকে উপরে নিয়ে যায়। আর রাহুল স্নিগ্ধাকে কিছু করবে বা বলবে তার আগেই স্নিগ্ধা করে একটা চর বসিয়ে দেয় রাহুলের গালে। রাহুল হতভম্ব হয়ে যায়। কি হয়ে গেল তার সাথে? বুঝতে পেরে এই প্রথম তার শরীরে কেউ হাত উঠালো, তাও স্নিগ্ধা। কিন্তু রাহুল কিছু বলছে না স্নিগ্ধাকে, চুপ করে দাঁড়িয়ে আছে। রাহুল ভাবতেই পারেনি স্নিগ্ধা এমন কিছু করবে। স্নিগ্ধা চর মেরে বলতে থাকে, সাহস কি করে হলো আপনার আবিরদাকে এইসব বলে অপমান করার?
আমার সাথে যা করার করেছেন, ঠিক আছে। মিথ্যা বলেছি, শাস্তি পেয়েছি। কিন্তু আপনি সাহস পেলেন কই থেকে আবির তাকে মিথ্যা বলার? হ্যাঁ, আমি তো খারাপ মানুষ, তাই মিথ্যা বলেছি, কিন্তু আপনি কেন বললেন? স্নিগ্ধার কথা শুনে চোখ মুখ খিচে বন্ধ করে রাখে আর রাহুল আর চুপ থাকতে পারল না। স্নিগ্ধার কথা শেষ হওয়ার সাথে সাথে খপ করে স্নিগ্ধার হাতের কবজি দুটি খুব শক্ত করে ধরল রাহুল। স্নিগ্ধা একটু ভয় পেয়ে গেল। রাহুলের এমন করায় যতটাই হোক ছেলে মানুষ তো, তাই স্নিগ্ধা চুপ হয়ে গেল। রাহুল কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নিগ্ধার দিকে বলতে শুরু করলো, তুমি আজ এখন যেটা করেছো সেটা হয়তোবা ঠিকই করেছো, কিন্তু ভুলটা তোমার ছিল। তোমার কারণে আমি তোমার সাথে এমন করেছি, তাই তুমি আমার উপর হাত উঠিয়ে ঠিক করনি স্নিগ্ধা। স্নিগ্ধা রাহুলকে চর মারার পরও এমন শান্ত গলায় কথাগুলো হজম হচ্ছে না। নিচে এভাবে কথা বলেই এই লোক আবিরদাকে কষ্ট দিয়েছে, এখন আমাকেও নিশ্চয়ই কিছু করবে। আমার এই লোককে চর মারা ঠিক হয়নি, আবার হয়তো নিজের পায়ে নিজে কুড়োল মারলাম, কে জানে। মনে মনে বলছে স্নিগ্ধা। রাহুল স্নিগ্ধার হাত ছেড়ে দিয়ে বলল, লিসেন টু মি স্নিগ্ধা, আমি বিয়ে করেছি তোমাকে, তাই আমি চাই তুমিও এটা মেনে নাও, তোমারই ভালো হবে এতে। স্নিগ্ধা এবার রেগে গেল। আপনি আমার এত বড় ক্ষতি করে এখন আমার ভালো করতে আসছেন? আর আমায় বিয়ে মেনে নেওয়ার কথা বলছেন? আপনি ভাবলেন কি করে আমি মেনে নিব আপনার কথা? আপনি একটা ধর্ষক, আর একটা এমন মানুষের সাথে আর যাই হোক জীবন কাটানো যায় না, বুঝেছেন আপনি? রাহুল রেগে গেল স্নিগ্ধার কথায়। রাহুল স্নিগ্ধাকে পেছনে নিয়ে গিয়ে দেয়ালে চেপে ধরল। হঠাৎ এমন করায় ভয় পেয়ে গেল স্নিগ্ধা। রাহুল চেঁচিয়ে বলতে শুরু করলো, তা দর্শকের সাথে জীবন কাটানো যায় না, কিন্তু আমাকে দর্শক বানালো কে? কে বল? তোর মিথ্যে কথা বলার জন্যই তো হয়েছি দর্শক। এখন খুব খারাপ আমি, বলার সময় আটকাইনি মুখে আমি দর্শক। রাহুলের চিল্লানিতে চোখ বন্ধ করে আছে স্নিগ্ধা। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না স্নিগ্ধা। কারণ যাই বলছে দোষটা তারই বেশি, তাই কাজ হচ্ছে না। কিন্তু সে এতটুকু জানে এই লোকের সাথে সে থাকবে না। চুপ করে আছিস কেন? নেই কোনো জবাব? স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে শান্ত গলায় রাহুল বলল, স্নিগ্ধা, তোমার লাকটা খুব ভালো যে আমি তোমার সাথে কিছুই করিনি। আমি যদি খারাপ হতাম না, জানো কি হতো? মুখ দেখাতে পারতে না বাইরে, বের হতে গা কাঁপতো। তোমার আর এসব দেখে যেই মার জন্য মিথ্যা বলেছো তিনি এভাবেই মারা যেত। কাল রাতে আমি যা করেছি রাইট ছিল, তাই করেছি। আর যাই করেছি তোমাকে বোঝানোর জন্য করেছি যে সরি বললেই সবকিছু ঠিক হয়ে যায় না, তোমাকে ভুলের শাস্তি পেতেই হবে। স্নিগ্ধা রাহুলের বলা কথাগুলি কলিজায় লাগে, কিন্তু কাল রাতে যা রাহুল করেছে তার রাইট ছিল শুনে স্নিগ্ধা বলতে থাকে, রাইট ছিল তাই করেছেন? কিসের রাইট ছিল আপনার? বিয়ে করেছেন আমায়, তাই রাইট ছিল বিয়ে করেছেন? আমাকে জানিয়েছেন একবারও? আমার অনুমতি নিয়েছেন একবারও? নেননি, সো কোনো রাইট ছিল না আপনার এমন করার। বিয়ে কিভাবে করেছেন তাও আমি বুঝেছি। রাহুল চৌধুরী, আপনি মিথ্যা বলে সই করিয়ে কাল রাতে নিয়েছেন। ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে তো আমি ডিভোর্স চাই। আমি আপনার সাথে থাকতে পারবো না আবির তাকে কষ্ট দিয়ে। আবিরের কথা শুনে কেন জানি রাগ উঠে গেল। রাহুলের তাই রেগে বলল, খুব কষ্ট হয় আবিরের জন্য তোমার, কিন্তু আবির যদি না থাকে? স্নিগ্ধা এই কথা শুনে রাহুলের গালে চড় দিতে যায়, কিন্তু রাহুল স্নিগ্ধার হাত ধরে ফেলে আর পেছনে মুচড়ে ধরে বলে, একবার ক্ষমা করেছি হাত তোলার জন্য, আর করব না, তাই ভুলেও এই কাজটা করতে যেও না। স্নিগ্ধা রাহুলের থেকে ছুটবার চেষ্টা করে, কিন্তু রাহুল বলতেই আছে, আমি রাহুল চৌধুরী, বিয়ে একটাই করেছি, একটাই থাকবে। ডিভোর্সের ওয়ার্ডটা তুমি যদি আর একবারও মুখ দিয়ে বের করেছো তো যার জন্য বের করেছো সেই আর থাকবে না। রাহুলের শেষ কথাটা শুনে স্নিগ্ধা ছোটাছুটি বন্ধ করে দেয়। রাহুল আবার বলে, যাও মাকে দেখে এসো। এটা বলে রাহুল চলে যায় রুম থেকে। স্নিগ্ধা নিচে বসে চিৎকার দিয়ে কান্না করছে। রাহুল দরজার আড়ালে দাঁড়িয়ে
তার চোখেও পানি। এইদিকে আবির রাহুলের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। কোনো দিকে খেয়াল নেই তার। রাস্তা দিয়ে শো শো করে গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু আবির এর আজ কোনো গতি নেই। সে সাইড দিয়ে হাঁটছে উদ্দেশ্য ছাড়া, কিছু ভাবছে না। আবির কেন হলো, কি হলো, কেন করলো তার সাথে এমন, এসব কিছুই আবির ভাবছে না। কিন্তু সে অনেক বড় একটা কষ্ট পেয়েছে। তার বুকে চিনচিন ব্যথাটা সে যতই হারছে ততই বাড়ছে। এসব কিভাবে হলো, কি হলো, তার থেকে বড় কষ্ট আবিরের এটা যে সে স্নিগ্ধাকে হারিয়ে ফেলেছে। এইটা শুনে সে যত হারছে, স্নিগ্ধাকে পেছনে ফেলে তার কষ্টটাও ততই বাড়ছে। কিন্তু বাড়তে থাকা কষ্টটা আবির আর নিতে পারছে না। হাঁটতে হাঁটতে আবির নীরব এক রাস্তায় এসে পড়ে, আর ওখানেই ধপ করে বসে পড়ে। এদিকে হঠাৎই স্নিগ্ধার ভেতরটা কেমন করে ওঠে। তাই স্নিগ্ধা কান্না বন্ধ করে মাকে দেখার জন্য ফোনটা খুঁজে নিয়ে দৌড়ে বের হয়ে যায়। স্নিগ্ধা চিন্তা করে তার আবিরের সাথেও কথা বলতে হবে, সব জানাতেও হবে তাকে। ভুল বুঝে থাকতে দেব না তোমায় আবিরদা, আমি আসছি। স্নিগ্ধা মেন রোড থেকে বের হবে, অমনি পেছন থেকে রাহুলের ভারী আওয়াজ আসে। দাঁড়াও। স্নিগ্ধা পেছনে তাকিয়ে দেখে রাহুল তাড়াতাড়ি তার কাছে এগোচ্ছে। স্নিগ্ধা ওখানেই দাঁড়িয়ে বিড়বিড় করতে থাকে। এখন না জানি এখন কি ঘোড়ার ডিম বলবে আর আমার গা জ্বলবে। আমি জাস্ট নিতে পারছি না এই লোকের কথা। কি করে দিল এক রাতে আমার জীবনটাকে। ছাড়বো না, ঠিক বিচার করব। তোর ধর্ষক কোথাকার। একবার আবিরদাকে সব বুঝিয়ে বলে নি, তারপর তোকে দেখে নিব। রাহুল স্নিগ্ধার সামনে এসে বলে, যেতে দিচ্ছি যেমন ঠিক তেমনি চলে আসবে। কথা না শুনে আমায় খারাপ বানিও না। স্নিগ্ধা ভেবেছিল সে চুপ থাকবে, এখান থেকে বেরোলে বাঁচে, আর আসবে না, দেখবে না এই লোকের চেহারা। কিন্তু রাহুলের লাস্ট কথাটা হজম করতে পারেনি। একে তার সাথে এত বাজে কাজ করলো, এখন আবার অর্ডার দিচ্ছে কথা শোনার। তাই স্নিগ্ধা রাহুলকে বলে, কি চাচ্ছেন আপনি? আমি আপনার বাধ্য বউ হই যে আপনি যা বলবেন তা করব? আপনার অর্ডার শুনবো? তবে ভুলে যান, কারণ আমি আপনার মতো ধর্ষকের কথা আর যাই হোক শুনবো না। বুঝেছেন আপনি? আর রইল বিয়ে। এতটুকু বলে চুপ হয়ে যায়। মনে মনে বলতে থাকে স্নিগ্ধা, না না, এখন যদি ডিভোর্সের কথা বলি, তবে যেতে যদি না দেয়, কিন্তু আমার এখন যে যেতেই হবে, সব বলতে হবে আবিরদাকে। রাহুল চোখ মুখ লাল হয়ে গেছে, তাও শান্তভাবেই চেয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা এক নজর রাহুলের দিকে তাকিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাহুল রাগে ফেটে যাচ্ছে স্নিগ্ধার কথা শুনে। স্নিগ্ধাকে কিছু না বললেও তার ভাবতে কষ্ট হচ্ছে এই মেয়ের জন্য সে কিছুক্ষণ আগে চোখের জল ফেলেছে। রাহুল স্নিগ্ধার সাহস দেখে অবাক হচ্ছে। এত কিছুর পরও এই মেয়ের অ্যাটিটিউড এমন, ভুল শুধু আমি করেছি, আর নিজে ভুল করে একদিন সরি পর্যন্ত বলতে আসেনি। এই মেয়েকে কি ক্ষমা করা যায়? স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে রাহুল এসব। পরেই নিজের রাগ কন্ট্রোল করে রাহুল একাই জোরে জোরে বলতে থাকে, কিন্তু তুমি ভুল করেছো। এখন আমার কথাগুলো না শুনে মিসেস স্নিগ্ধা চৌধুরী পস্তাবে তুমি, কিন্তু আমার কিছু করার নেই। তুমি আমার কথা শোনোনি, এর ফলে তোমার আর তোমার ফ্যামিলিরই বেশি কষ্ট হবে। সরি ফর দ্যাট। স্নিগ্ধা রাহুলের বাসা থেকে বের হয়ে বড় বড় শ্বাস ফেলতে থাকে। সাপকে গুঁতো দিয়ে সাপের সবল থেকে যেমন বেঁচে ফিরেছে মনে হচ্ছে। এতগুলি কথা শুনিয়েছে সে, কম কিছু, সেটা তাও আবার বাইরে বের হতে পেরে বেঁচেছে। কারণ একটাই, যত যাই হোক কাল রাতের পর থেকে স্নিগ্ধা খুব ভয় পায় রাহুলকে, কিন্তু বুঝতে দেয়নি, কারণ এতটা ভেঙে পড়লে চলবে না তার। এই ভেবে রাহুলের প্রতি কথার জবাব দিয়েছে সে। স্নিগ্ধা হারছে। ইস, ফোন নিয়ে বের হলে কি হবে? টাকা তো নেই আমার কাছে, এতটা হেঁটে যাব কি করে? বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে তার। কিন্তু স্নিগ্ধার শরীরটাও ব্যথাতুর, তার উপর হাঁটতে খুব কষ্ট হচ্ছে তার। খুব কষ্টে বাড়ি পৌঁছে বেল বাজাতেই তার বড় মা দরজা খুলে হাজারটা প্রশ্ন করে, কিন্তু স্নিগ্ধা একটার জবাবও না দিয়ে সে পাল্টা জিজ্ঞেস করে, আবিরদা কই বড় মা?
আমি কি জানি সে কোন সময় তোকে খুঁজতে গেছে। তার ছোট মা তার মেয়েকে দেখতে চেয়েছে বলে, কিন্তু তোর কোনো খবর নেই। রাতে একটা মেসেজে যা করছিস, শুধু যে রাতে আসবি না, তা না হলে তো টেনশনে আমার ছেলেটা আর তোর মা মরেই যেত। কিন্তু সকালে আর না পেরে খুঁজতে বেরিয়ে গেছে ছেলেটা। সব শুনে স্নিগ্ধা কিন্তু মেসেজের কথাটাই তার মাথায় ঢোকে না। কিসের মেসেজের কথা বলছে? কিন্তু এখন এসব জিজ্ঞেস করা ঠিক হবে না। সবাই যদি জানে আমার সাথে কি হয়েছে, সবাই মরেই যাবে। আমার শুধু আবিরদাকে সব বলতে হবে, কিন্তু জানি না কিভাবে কি বলতে হবে। মনে মনে বিড়বিড় করে স্নিগ্ধা। কিরে, কি বিড়বিড় করিস? নে পানি খেয়ে মাকে দেখে আয়। হ্যাঁ দাও। এই মাটার জন্যই তো সব। বড় মা, মার জন্য সব করতে পারি আমি। মনে মনে এসব বলেই পানি খেয়ে মাকে দেখতে যায় স্নিগ্ধা। এইদিকে আবিরও রাস্তায় কান্নাকাটি থামিয়ে বাসায় রওনা দেয়। এই ভেবেই ছোট মা চিন্তা করবে আবির স্নিগ্ধার মাকে নিজের মার থেকেও বেশি ভালোবাসে। আর তার কথা চিন্তা করেই বাড়ি যায় আবির। বেল বাজাতেই আবিরের মা দরজা খুলে আবিরকেও হাজার প্রশ্ন করে। আবিরের মন ভালো না, তাই জবাব না দিয়ে সোজা স্নিগ্ধার মার রুমে যায়। গিয়ে দেখে স্নিগ্ধা তার পাশে বসে নিজের দুহাত দিয়ে নিজের মার হাত ধরে রেখেছে আর চেয়ে আছে মায়ের ঘুমন্ত চেহারার দিকে। আবির এতটুকু দেখে নিজের রুমে চলে আসে। স্নিগ্ধা আবিরের পেছনে ফিরে চলে যায়। সময়ে আবিরকে দেখেছে, তাই সে দেরি না করে সাথে সাথেই আবিরের রুমে যায়। স্নিগ্ধা গিয়ে দেখে আবির দেয়ালে টানানো স্নিগ্ধার একটা ছবির দিকে তাকিয়ে আছে। এটা দেখেই স্নিগ্ধার চোখের জল চলে এলো। হঠাৎ আবির বলল, কি দেখতে এসেছিস স্নিগ্ধা? তোর দেওয়া দুকাকে কেমন আছে? তবে দেখ, ভালো নেই আমি। পেছনে ফিরে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা কান্নায় ব্যস্ত। সে বলতে তো এসেছে, কিন্তু বলতে পারবে কি? আবির স্নিগ্ধাকে কান্না করতে দেখে সামনে যায়। হঠাৎ আবিরকে সামনে দেখে স্নিগ্ধা পিছিয়ে যায়। তার এখন ছেলে মানুষ দেখলেই ভয় করে, কিন্তু আবির তা বুঝেনি। ও সরি সরি, আমার মনে ছিল না রে। তুই এখন মেরিট। সরি, এক্সট্রিমলি সরি। স্নিগ্ধা অবাক হয়ে বলে, কি বলছো আবিরদা? তুমি প্লিজ আমায় ভুল বুঝো না। আমি তোমাকে একটা কঠিন সত্য বলতে আসছি। সকালের পর আরো কঠিন সত্য বলার আছে তোর? তাহলে আমায় ক্ষমা কর, আমি আর তোর কঠিন সত্য নিতে পারবো না। প্লিজ আবিরদা, চলে যা, আমি কিছু শুনতে চাই না। আবিরদা। আবির এবার খপ করে স্নিগ্ধার দুবাহু ধরে বলতে থাকে, কি বলেছি শুনতে পাসনি? কিভাবে প্রেমে জড়িয়েছিস, কিভাবে বিয়ে করেছিস, এসবই তো বলবি আমাকে। কিন্তু কি জানিস, আমি তোর এসব কঠিন সত্য শুনতে পারবো না। স্নিগ্ধা ভয় পেয়ে যায় আবিরের এভাবে ধরায়। কিন্তু আবিরের কথা শুনে বুঝতে পারে অনেক কষ্ট পেয়েছে আবির। আবির কিছুক্ষণ চুপ থেকে স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে বলে, কেন এমনটা করলি স্নিগ্ধা, কেন? এসব বলতে বলতে আবির নিচে বসে যায়। স্নিগ্ধা আর দেখতে না পেরে দৌড়ে চলে যায় নিজের রুমে। গিয়ে ওড়না দিয়ে মুখে ধরে ইচ্ছে মতো কাঁদে। আর স্নিগ্ধা বুঝতে পারছে মিথ্যা কোনোদিন সুখ আনে না। তুমি আপন একজনের জন্য মিথ্যা বলে সুখ আনবা, কিন্তু পরে দেখা যাবে তোমার কোনো আপন মানুষই রইল না। আজ স্নিগ্ধা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে রাহুলের সাথে কত বড় ভুল করেছে। রাহুল স্টাডি রুমে বসে আছে। রাহুলের খুব টেনশন হচ্ছে, যদি আবিরকে স্নিগ্ধা বুঝিয়ে বলে আবির যদি মাফ করে দেয় স্নিগ্ধাকে, তাহলে নিশ্চিত স্নিগ্ধা ডিভোর্স চাইবে। তখন কি করে আটকাবো আমি? এত সব কিছু যে স্নিগ্ধা তোমার জন্যই করেছি আমি। কিন্তু আবিরের ব্যাপারটা আমার অজানা ছিল, থাকলেও মনে হয় না আমি ছেড়ে দিতাম স্নিগ্ধা তোমাকে। আমি রাখবো না কাউকে, আমাদের মাঝে শুধু তুমি আমি থাকবো, আর কেউ না, কেউ না। আমি তোমার চোখে আবিরের জন্য ভালোবাসা দেখিনি, সম্মান দেখেছি, আর এটাই যেন সত্যি হয়। অন্য কিছু হলে সেটা ভালো হবে না তোমার জন্য। কিন্তু আবিরের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি খুব বেশি। ভালোবাসা দেখেছি, তা ভয়টা বেশি করেছে আবির যদি তোমায় ক্ষমা করে দেয় তো। আমিও তো। রাহুলের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। রাহুল এক নজর দেখেই ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে। স্যার। হোয়াট? তুই যেভাবেই হোক ওই বেইমানটাকে আটকা। স্নিগ্ধাকে কিছু বলার আগে আমি আসছি এক্ষুনি। বলেই ফোন কেটে তাড়াতাড়ি বাড়ি থেকে
কার নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে রাত 10টা বাজে। আবির সুইসাইড করার চেষ্টা করছে। আবিরের কোনো সেন্স নেই সে কি করছে। কষ্ট নিতে পারছে না আবির। হঠাৎই এই কাজ তার মাথায় আসে আর সে লেগেও পড়ে বোকামিতে। স্নিগ্ধা কান্নাকাটি করে নিজের ঘরে বসে, কিন্তু কি যেন ভেবে হাল না ছেড়ে আবার যায় আবিরের কাছে সব বলতে। কিন্তু গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না স্নিগ্ধা। আবির নিজের গলায় দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। আবির এতটা সেন্সহীন আর ডিস্টার্ব ছিল যে রুম লক করার খেয়ালও নেই তার। সে দরজা খুলেই এসব করতে থাকে। আর তখনই স্নিগ্ধা দেখে ফেলে। আর স্নিগ্ধা এটা দেখতেই দৌড়ে আবিরের হাত ধরে ফেলে আর আবিরের হাত থেকে দড়িটা ফেলে দেয়। আবির স্নিগ্ধাকে দেখে বুঝতে পারে সে কি করতে যাচ্ছিল। ভালোবাসা হারানোর যন্ত্রণা থেকে বাঁচতে সে কোন পথ বেছে নিচ্ছিল আবির নিজেই বুঝতে পারেনি। স্নিগ্ধা চিল্লানি দিয়ে বলল, কি করতে চাচ্ছিলেন আপনি? এই কঠিন গুনাহ করার চিন্তা আপনার মাথায় এলো কেন? আবির স্তব্ধ হয়ে গেল। নিজের কাজেই সে চুপ করে আছে। স্নিগ্ধার চিল্লানিতে আবিরের মা এসে পড়ে। স্নিগ্ধার মা আসতে পারেনি, তিনি বিছানা থেকে উঠতে পারে না। 5 দিন আগে অপারেশন হয়েছে তাই, কিন্তু তিনি পাঠিয়েছেন বোনকে দেখার জন্য বাইরে। স্নিগ্ধা চিল্লাচ্ছে কেন? আবিরের মা কিছু বলবে, কিন্তু তার আগেই আবির তার মার হাত ধরে বলে, মা, আমি তোমার কাছে কিছু চাইবো, দিবে প্লিজ? স্নিগ্ধা স্তব্ধ, ওর সাথে অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের চোখে। স্নিগ্ধা বোঝার চেষ্টা করছে আবিরকে কি করতে চাইছে আবির, কিন্তু কিছু বুঝতে না পারলেও স্নিগ্ধা এতটুকু বুঝেছে আবির অনেক কষ্ট পাচ্ছে স্নিগ্ধার জন্য। আবিরের মা এত রাতে ছেলের এরূপ মিনতির কথা শুনে অবাক হয়ে একবার স্নিগ্ধার দিকে একবার আবিরের দিকে তাকায়। দুজনকেই আজ আবিরের মা খুব অচেনা লাগছে, কারণ স্নিগ্ধা আবিরের ভালোবাসার কথা একরকম এড়িয়ে চললেও আবিরকে সবসময় হাসি খুশি রাখার দায়িত্ব স্নিগ্ধার থাকতো। আর যত কষ্টই থাকুক আবির আর স্নিগ্ধার সামনে থাকলে তার মুখে হাসি লেগে থাকতো। কিন্তু আজ আবিরের মা দুজনের মুখেই অন্ধকার ছায়া দেখতে পাচ্ছে, যেখানে অন্ধকারে হাসি নামক জিনিসটা লুকিয়ে গেছে। আবির তার মাকে চুপ থাকতে দেখে বলল, মা, চুপ করে আছো কেন? বলো, দিবে? এই প্রথম চাইছি তোমার কাছে, কিছু দিবে না ছেলেকে বলো। বলতে বলতেই আবিরের চোখে পানি এসে পড়ে। হ্যাঁ, আবির কাঁদছে। একমাত্র সেই জানে আজ সে কি চাইবে, আর সেটা তার মা দিতেও যে কষ্ট হবে তাও জানে, কিন্তু তাও সে চাইবে। কাঁদতে কাঁদতে মনে মনে বলে আবির। আবিরের মা ছেলের চোখে পানি দেখে বুকে ধক করে ওঠে, সাথে সাথেই ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই যা চাইবি তাই দেব। কি চাই তোর, বল আমায়। কি হয়েছে তোর বল? স্নিগ্ধার অবাকের শীর্ষে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল এতক্ষণ আবিরের মুখের দিকে, কিন্তু এখন আবিরের চোখের পানি দেখে স্নিগ্ধার মরে যেতে ইচ্ছে করছে সেই পানিতে, কারণ ওই চোখের পানির কারণ যে স্নিগ্ধা নিজেই। কিন্তু স্নিগ্ধার ঠায় দাঁড়িয়ে আছে দেখার জন্য কি চাইবে আবির? তার মায়ের কাছে। আবির তার মাকে জড়িয়ে একটু দূরে সরিয়ে নিজের মার চোখের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলে ফেলল, মা, স্নিগ্ধা অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়েও করেছে। তাই আমি চাই তুমি এক্ষুনি স্নিগ্ধাকে এ বাড়ি থেকে বের করে দাও, এক্ষুনি মানে এক্ষুনি। আর যদি তা না হয় তো? নিচ থেকে স্নিগ্ধার ফেলে দেওয়া দড়িটা হাতে নিয়ে নিল। যদি তা না হয় আমি সুইসাইড করবো এক্ষুনি। আবিরের মা ধপ করে নিচে বসে যায়। ছেলের মরার কথা শুনে তিনি বুঝেছিলেন কিছু হবে, কিন্তু এমন কিছু হবে কল্পনাও তিনি করেননি। স্নিগ্ধা স্তব্ধ এর শেষ সীমানায় তাকিয়ে আছে আবিরের দিকে। কি বলল আবির সে বিশ্বাস করতে পারছে না। একবার আমার কথা শুনেই দেখতেন আবিরদা। আবির তার মাকে বলল, কি হলো মা, কিছু বলছো না কেন? তিনি এবার ছেলের কষ্ট বুঝতে পারলেন, কি জন্য ছেলের মুখটা অন্ধকার দেখেছেন তিনি। সবার আগে আবিরের মা জানে যে আবির স্নিগ্ধাকে ঠিক কতটা ভালোবাসে, আর আবির স্নিগ্ধার খারাপ চাইবে না তাও জানে। তাই তিনি ভেবে চিন্তে স্নিগ্ধাকে বললেন। স্নিগ্ধা চিৎকার দিয়ে কান্না করে দেয়, আর আবিরের মায়ের পায়ে ধরে বলে, কি বলছো বড় মা তুমি? এসব আমি কোথাও যাব না। তোমরা আমার কথাটা শোনো প্লিজ। আবির স্নিগ্ধার দুবাহু শক্ত করে ধরে উঠিয়ে বলে, আমায় ভালোবাসিস না? মানুষ তো
বা বেশ, যদি একটা মানুষের মরণের কারণ না হতে চাস, আমার জীবিত দেখতে চাস, যা এক্ষুনি, এক্ষুনি। স্নিগ্ধা ভাবতে পারেনি আবির তাকে এভাবে বলবে। আবির স্নিগ্ধার শেষ ভরসা ছিল, কিন্তু সেই আবির তার কথাটাও শুনতে চাইছে না। স্নিগ্ধা বুঝতে পেরেছে ঠিক কতটা কষ্ট পেয়েছে আবির। আবির স্নিগ্ধাকে আবার বলে। তুই যাবি নাকি আমি আমার ব্যবস্থা করব? চিল্লিয়ে বলে আবির। স্নিগ্ধা একবার তার বড় মার দিকে তাকিয়ে তারপর আবিরের দিকে তাকিয়ে বলে, জীবনে একটা ফুলের শোধ তোমাদের হারিয়ে দিতে হবে জানলে কোনো দিনও এমন ভুল করতাম না। কিন্তু কি জানো, নিজের মাকে বাঁচানোর লোভ সামলাতে পারিনি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, মাকে এসবের কিছুই বলো না, মা কষ্ট পাবে। আসি। আবির স্নিগ্ধার শেষ কথাগুলি বুঝতে পারে না, কিন্তু কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। এটাই যে চায় স্নিগ্ধা। আবিরের মা আর নড়াচড়া না করে একইভাবে বসে আছে। তিনি বিশ্বাস করতে পারছেন না স্নিগ্ধা তার ছেলের সাথে এমনটা করেছে। ভালো তো কম বাসেনি, আর স্নিগ্ধাকে তাও কোথাও একটা কিন্তু থেকেই যায়। আবিরের মার মনে স্নিগ্ধা পাহাড় সমান অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, শুধু মাকে এক নজর দূর থেকে দেখে। এই মার জন্যই তো আর এসব ভাবছে আর হাঁটছে, আর অঝোর ধারায় চোখের পানি পড়ছে, কিন্তু এ কান্নার কোনো শব্দ হচ্ছে না। কোথায় যাবে, কি করবে, এসব ভাবছে না স্নিগ্ধা, ভাবছে তাকে বড় না। আর আবির ভুল বুঝলো, এসব ভাবছে আর অজানা গন্তব্যে হাঁটছে। এমন সময় স্নিগ্ধার হাঁটার মাঝেই হুড়মুড়িয়ে এক লোক দৌড়ে এসে স্নিগ্ধার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আপনাকে কিছু বলার আছে আমার, প্লিজ শুনুন। স্নিগ্ধা হঠাৎ করে কেউ সামনে আসায় ভয় পেয়ে যায়, অনেকটুকু পিছিয়ে যায়। লোকটা আর কিছু বলার আগেই কিছু গার্ড টাইপ লোক এসে বলে, ভয় পাবেন না ম্যাম। এটুকু বলেই লোকটার মুখ চেপে ধরে নিয়ে যেতে থাকে গার্ড টাইপ লোকগুলো। স্নিগ্ধার শরীর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, নড়াচড়া করতে ভুলে গেছে, কি হয়ে গেল বুঝতে পারছে না। যাই হোক, স্নিগ্ধা খুব ভয় পেয়েছে। এভাবে এত রাতে একা একটা মেয়ে, তারপর আবার এসব। হঠাৎ স্নিগ্ধার কাঁপাকাঁপির মধ্যেই কেউ তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। স্নিগ্ধা এবার ভয়ে সেন্সলেস হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই স্নিগ্ধা মাথা ধরে নিচু হয়ে বসে আছে। আশেপাশে দেখেই বুঝে যায় সে কই আছে, তাই চুপচাপই বসে আছে স্নিগ্ধা। ঘুম হয়েছে? মাথা তুলে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। ও, তো আপনি আমার হাত ধরেছিলেন আমায় অজ্ঞান করার জন্য? দেখো, কে অজ্ঞান করার জন্য হাত ধরে? আমি তো আমার বউ বিপদে ছিল, তাকে বাঁচাতে হাত ধরেছি। হ্যাঁ, রাহুলই স্নিগ্ধাকে নিয়ে এসেছে রাতে, আর স্নিগ্ধা ওই রুমটাই দেখেই বুঝে যায় রাহুলের বাড়িতে আছে, তাই চুপচাপ বসেছিল। ফালতু কথা একদম বলবেন না। কে আপনার বউ? হ্যাঁ, আপনার জন্য, আপনার মতো বজ্জাত ছেলের জন্য আমাকে আবির বাসা থেকে তাড়াই দিচ্ছে। কেন আনছেন আমায় এখানে? আর বিপদের কথা বলছেন, সেটার জন্য আপনি দায়ী। হ্যাঁ, আমার জন্য এমন হয়েছে, তাই আমি আমার বউকে নিয়ে এসেছি, ব্যাস, শেষ প্রবলেম। খুব শখ না আমায় বউ বলার? আজ থেকে তোর জীবন আমি তেজপাতা বানাই না সারছি, তো আমার নাম স্নিগ্ধা না, দেখে নিস। রাহুল তো তুই তুকারি শুনে আর স্নিগ্ধার চিল্লানি শুনে রেগে ফায়ার। স্নিগ্ধা এক টানের দেয়ালে মিশিয়ে নিয়ে স্নিগ্ধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভয়ে চোখ খিচে বন্ধ করে বিড়বিড় করতে থাকে। আল্লাহ, এই হারামি না জানি কি করে এখন, কিন্তু একবার বাঁচাই দাও, এর শিক্ষা দিয়েই ছাড়বো আমি। যা শিক্ষা পারো দাও, দেখি তুমি কি করতে পারো। এখন নিচে আসো, 1 মিনিট লেট হলেও ওই দিনের কথা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, লেট করবো না। গুড গার্ল, কিন্তু এখন না বললে আমার জীবন তেজপাতা করবে। তা আমায় ভয় পাচ্ছ কেন? হুম, গা জ্বলে যাচ্ছে এই লোকের ছোঁয়াতে, শয়তানি হাসিতে আমার। দেখিস কি করি তোকে, কিন্তু এখন লেট করা যাবে না। কে জানে পরে আমার সারা শরীর পুড়িয়ে দিবে। রাহুল ডাইনিং এ বসে অপেক্ষা করছে স্নিগ্ধার। কিছুক্ষণ পর উপরে তাকাতেই দেখে স্নিগ্ধা আসছে। স্নিগ্ধা একটা কালো রঙের শাড়ি পরেছে, দুধে আলতা গায়ে কালো রংটা ফুটে উঠেছে। রাহুল তাকিয়ে আছে হা করে, কিন্তু স্নিগ্ধার রাগে ফেটে যাচ্ছে।
ডাইনিং এর সামনে এসেই রাহুলকে জিজ্ঞেস করে। আপনার চেঞ্জিং রুমে শাড়ি ছাড়া কিছুই নেই কেন? স্নিগ্ধার কথায় রাহুলের ধ্যান ভাঙে আর বলে, কেন, কোনো প্রবলেম? আর শাওয়ার নিয়েছো কেন তুমি? তুই যে টাচ করেছিস আমার শরীরে, তাই শাওয়ার নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, প্রবলেম। আমি শাড়ি পরতে পারি না, আর চেঞ্জিং রুমে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ওই দিন তো ড্রেস ছিল, আমি দেখেছিলাম। ওইগুলো কই? ওহ, ওইগুলো ফেলে দিয়েছি। আর প্রবলেম থাকলেও শাড়ি পরতে হবে তোমায়, তাই শিখে নাও। তোর মতো ছেলের সাথে কথা বলে জাস্ট পাপ করা। উফ, একবার তোর খাঁচা থেকে বের হতে দে, তারপর আর জীবনেও পাবি না আমাকে। তারপর দুজনে ব্রেকফাস্ট করে নেয়। স্নিগ্ধা উপরে চলে যায় ব্রেকফাস্ট করে, রাহুলও ছাদে চলে যায়। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে যায়। রুমে গিয়ে দেখে স্নিগ্ধা ফ্লোরে বসে আছে, হাঁটুতে মুখ গুজে শব্দ করেই কান্না করছে। দেখেই রাহুল দৌড়ে যায় স্নিগ্ধার কাছে। যদিও রাহুল স্নিগ্ধার কান্নার কারণ জানে, তাও জিজ্ঞেস করে। কি হয়েছে স্নিগ্ধা, কাঁদছো কেন? কেন রাহুল চৌধুরী, আপনি জানেন না কেন কান্না করি আমি? জানি তো, কিন্তু কিন্তু কি? কেন এমন করলেন আমার সাথে? কেন একটুও ক্ষমা করে দিলে কি হতো বলতে পারেন? রাহুল স্নিগ্ধার এরূপ কথা শুনে স্নিগ্ধাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। স্নিগ্ধাও কিছু বলল না, কেঁদেই যাচ্ছে। কান্না করো না প্লিজ। তুমি ভুলই করনি, সব ভুল আমিই করেছি। হ্যাঁ, আপনি করেছেন, সব আপনি করেছেন। কেন করেছেন? হ্যাঁ, কেন? কেন? হ্যাঁ, আমি করেছি। এখন কান্না থামাও। স্নিগ্ধাকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বলল রাহুল। অনেকক্ষণ পর স্নিগ্ধা শান্ত হয়ে কি যেন ভেবে রাহুলকে জিজ্ঞেস করলো। আপনি অফিস যান না? এখানে বাসায় কেন আপনি অফিস যাবেন না? তুমি যাওয়ার ওয়ে রাখুনি। মানে কি? এই বজ্জাতটা সারাক্ষণ বাসায় থাকলে আমি পালাবো কি করে? কেন সাধারণ একটা বিষয়ের জন্য আপনি অফিস যাওয়া বন্ধ করে দিয়েছেন? এখনো বোঝোনি তুমি, এটা সাধারণ বিষয় না। তুমি পুরো অফিস এ পোস্টার লাগিয়েছো আমি ধর্ষক। তারপর ইম্পর্টেন্ট একটা মিটিং এ ক্লায়েন্টদের সামনে হুট করে ঢুকেই বলেছো আমি নাকি তোমাকে দর্শন করেছি। ওই দিন থেকে আজ পর্যন্ত বাইরে বের হতে পারিনি। মিটিং এ থাকা কিছু শত্রু এটা বাইরে ছড়িয়ে দিয়েছে, এমন ভাবে ছড়িয়েছে যে মিডিয়া নিউজের লোক পিছে পড়ে গিয়েছিল। এসব থেকে বাঁচানোর জন্য লুকিয়ে থাকতে হচ্ছে। এই যে এই বাড়িটা, এটা অন্য বাড়ি। আমার নিজ বাড়ির সামনে এখনো মিডিয়া ভরে আছে, বুঝতে পারছো? তাই ম্যাটারটা সাধারণ বলো না। এখন তো নিজের উপর স্যারের থেকে বেশি ঘৃণা হচ্ছে, আর আমি শুধু আমারটাই বুঝে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাকে বোঝাতেই আমাকে তোমার সাথে ওই বাজে কাজ করতে হয়েছে। কিন্তু আমার মাথায় ছিল যে কোনো মেয়ের সাথে আমি বিয়ে না করে এমন করতে পারি না। তাই তুমি কি জঘন্য কাজ করেছো সেটা বোঝানোর এর থেকে বড় ভালো কিছু ছিল না আমার কাছে। তাই তোমাকে তুলে এনে বলেছিলাম, মনে আছে? একটা পেপারস দিয়ে সাইন করলে ছেড়ে দিব। ওইটা কাবিননামা ছিল। তুমি আমার ভয়ে না দেখেই সাইন করে দিয়েছিলে। পরে যা হয়েছে তা তোমার চোখের দর্শক হলেও আমার চোখে না। তোমাকে যেমন শাস্তি দিয়েছি, আমায় দর্শক বলায় বিয়েও করেছি আমি, ব্যাস। স্নিগ্ধার পাশে বসেই চোখ দুটি লাল করে রাগে ফুঁসতে ফুঁসতে বলল রাহুল কথাগুলি। আর যাই বলি না কেন, আপনাকে আর ধর্ষক বলবো না, প্রমিস। রাহুল আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। আমি নিচে তাকিয়ে কাঁদছি। রাহুল আমাকে আবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলে, স্নিগ্ধা, একটা কথা রাখবে প্লিজ? কি? আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি এটা কোনোদিন পারবো না, কোনোদিনও না। এক ঝটকায় রাহুলকে দূরে সরিয়ে দিয়ে বলে স্নিগ্ধা রাহুলের চোখ মুখ মুহূর্তে হিংস্র হয়ে গেল। রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। রাহুলের স্নিগ্ধার জবাবটা মোটেই পছন্দ হয়নি, কিন্তু রাহুল চুপ করে আছে। স্নিগ্ধা রাহুলের চোখ দেখে ভয়ে অন্যদিকে ফিরে গেল। রাহুলকে এত রাগতে আগে দেখেনি স্নিগ্ধা, শান্তই দেখেছে। আমতা আমতা করে স্নিগ্ধা আবার বলতে থাকে, আপনার জন্য আমার মনে না ব্রেইনে দুটির কোনোটাই জায়গা নেই। যার জন্য মনে জায়গা নেই তার সাথে থাকা যায় না। আর আমি আবিরদার আমানত। আহ
স্নিগ্ধার কথা শেষ করতে পারেনি। রাহুল বসা থেকে দাঁড়িয়ে পাশের দেয়ালে ড্রিম করে ধাক্কা দেয় স্নিগ্ধাকে। তারপর স্নিগ্ধা দুহাত নিজের হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। খুব রেগে তাকিয়ে থাকে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা ভয়ে শেষ, চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। দেয়ালে ধাক্কা দেয় ব্যথাও পেয়েছে, তাই চুপ করে আছে। স্নিগ্ধা বেশ বুঝেছে এখন কথা বললে বিপদ। কি বললে তুমি? স্নিগ্ধা রাহুলের হঠাৎ হাসির কারণ বুঝতে না পেরে অবাক হয়ে চোখ খুলে তাকিয়ে থাকে রাহুলের দিকে। রাহুল হঠাৎ হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে বলতে থাকে, তুই এখনো বুঝিসনি? তুই আবিরের না, আমার আমানত ছিলি। আর আমার আমানত ছিলি বলেই আমার সাথে বিয়ে হয়েছে। আর কি বললি? আমার জায়গা তোর মনে, ব্রেনে নেই? তবে শুনে রাখ, বিয়ে যেহেতু হয়েছে, মনের জায়গাটাও হয়ে যাবে। আহা, কি করছেন আপনি? ছাড়ুন প্লিজ, লাগছে। স্নিগ্ধা কান্না দেখে ছেড়ে দেয় আর বলে, ভালোভাবে বলছি তোকে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করিস না। সেটা তোর জন্য ভালো হবে না। আমি তোর জন্য কি কি করতে পারি তুই ভাবতেও পারবি না। সো আমায় রাগাস না। আমি আপনাকে রাগাতে চাই না। আমি জানি না আমি কার আমানত, কিন্তু আমি আপনার সাথে থেকে আবিরদাকে কষ্ট দিতে পারি না, কোনো দিন পারবো না। আর ছেড়ে যাওয়ার কথা বলছে, তবে শুনে রাখুন, আমি সুযোগ পেলেই আপনার জেল থেকে পালিয়ে যাব। স্নিগ্ধার চিল্লানিতে রাহুলের কোনো প্রতিক্রিয়া নেই। হালকা হেসে রাহুল বলল, শুধু এ বাড়ি থেকে বেরিয়ে দেখাও, আমি নিজে তোমায় আবিরের কাছে দিয়ে আসবো, প্রমিস। কথাটা বলেই স্নিগ্ধার কোমর ধরে এক টানে কাছে এনে ঘাড়ে এক হাত দিয়ে ধরে। স্নিগ্ধার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে স্নিগ্ধা ধাক্কাচ্ছে রাহুলকে দূরে সরানোর জন্য, কিন্তু লাভ হচ্ছে না। তাতে রাহুল আরো শক্ত করে ধরছে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রাহুল হন হন করে চলে যায়। স্নিগ্ধা ধপ করে নিচে বসে যায়। ফাজিল ছেলে, কি পেয়েছিস আমাকে? রাহুল স্টাডি রুমে গিয়ে সব উল্টাপাল্টা করে ফেলেছে আর চিৎকার করছে। রাহুলের চোখ দিয়ে রাগে পানি ঝরছে। স্নিগ্ধার মনে ব্রেনে রাহুলের জায়গা নেই। কথাটা রাহুল মানতে পারছে না। কেন কেন স্নিগ্ধা? একটু বুঝলে কি হয় আমাকে? দেয়ালে হাত ইচ্ছে মতো ঘুষি দিচ্ছে, হাতে চোট পাচ্ছে, কিন্তু সেদিকে খেয়ালই নেই রাহুলের। এত কিছু করলাম তোমার জন্য, কেন বোঝো না? আমি না, এত কিছু করেছি তোমার জন্য, আরো করব দরকার পড়লে, কিন্তু ভালো তোমাকে আমায় বাসতেই হবে। না আবির থাকবে আমাদের মধ্যে, না অন্য কেউ। তুমি আমি শুধু, আর কেউ না, আর কেউ না। এসব বলে রাহুল স্টাডি রুমের ফ্লোরে শুয়ে পড়ে। স্নিগ্ধা ওখানে বসেই কান্না করতে থাকে। এই চৌধুরী কি শুধু আমার এত বড় ক্ষতি করেছে বলেই বিয়ে করেছে, নাকি অন্য কোনো কারণ আছে যেটা বলছে না রাহুল? কিন্তু কি কারণ থাকতে পারে? এসব চিন্তা করতে স্নিগ্ধাও ঘুমিয়ে পড়ে নিচেই। এইদিকে আবির কাল থেকে রুম থেকে বের হয়নি। বেঁচে আছে কি মরে আছে আবিরের মা বুঝতে পারছে না। অনেক ডাকাডাকির পরও আবির কোনো সাড়া শব্দ দেয়নি। আবিরের মা ব্যর্থ হয়ে চলে যায় স্নিগ্ধার মায়ের কাছে। স্নিগ্ধার মাও পাগল করে দিচ্ছে কাল রাত থেকে, বারবার মেয়ের কথা আর আবিরের কথা জিজ্ঞেস করে, কিন্তু আবিরের মা শুধু মুখ লুকিয়ে কেঁদে যাচ্ছে। কি বলে না স্নিগ্ধার মাকে? কিভাবে বলবেন এসব? শুনলে তো বাঁচবে না স্নিগ্ধার মা। খুব শখ তার স্নিগ্ধাকে আবিরের বউ হতে, দেখবে কিন্তু তার হলো না। এই ভেবে আরো বেশি কান্না করতে থাকে আবিরের মা। স্নিগ্ধার দিকে আজানের শব্দে স্নিগ্ধার ঘুম ভাঙে। উঠে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তাড়াতাড়ি উঠে লাইট অন করে ভয়ে, আর রাহুলকে এদিক ওদিক খুঁজতে থাকে। বারান্দায়ও না পেয়ে স্নিগ্ধার কেন যেন ভয় করে রাহুলকে দেখতে না পেয়ে, তাই রুম থেকে বেরিয়ে রাহুলকে ডাকতে থাকে। রাহুল, ইয়া আল্লাহ, নাম নিয়ে কেন ডাকছি? স্যার শুনলে যে না জানি আবার কি করে ওঠে। কিন্তু গেল কোথায় স্যার? আমার ভয় করছে একা একা, আর কাউকেও তো দেখতে পাচ্ছি না। সব বলতে বলতে হাঁটছিল স্টাডি রুমে। নজর পড়ে স্নিগ্ধার। তাড়াতাড়ি যায় স্টাডি রুমে। এদিক ওদিক তাকিয়ে দেখে কিছুই নেই। বেরোতে নিলে স্নিগ্ধার মনে হয় নিচে কিছু আছে, তাই আবার পেছনে তাকায়।
আর দেখে রাহুল নিচে পড়ে আছে। স্নিগ্ধা দৌড়ে যায় রাহুলের কাছে। রাহুলের মাথাটা কোলে নিয়ে ডাকতে থাকে স্নিগ্ধা। এই এই যে স্যার, কি হয়েছে আপনার? নিচে পড়ে আছেন কেন? স্নিগ্ধা এবার ভালো করে দেখে আশেপাশে সব উল্টাপাল্টা হয়ে আছে। রাহুলের হাতেও রক্ত শুকিয়ে আছে। স্নিগ্ধা ভাবছে রাহুল জ্ঞান হারিয়েছে, তাই রাহুলকে রেখে দৌড়ে পানি খুঁজে এনে রাহুলের মুখে ছিটিয়ে দেয়। পানি দেওয়ার সাথে সাথে রাহুল ধরফরিয়ে ওঠে আর সামনে তাকিয়ে দেখে স্নিগ্ধা আতঙ্কিত হয়ে চেয়ে আছে তার দিকে। কি করছো তুমি? এইভাবে কেউ ঘুম থেকে ওঠায়? ওরা ভিজিয়ে দিয়েছো। আপনি ঘুমিয়েছিলেন? হ্যাঁ, তুমি কি ভেবেছো? আমি ভেবেছি হাতের ব্যথায় অজ্ঞান হয়ে গেছেন, তাই তো। তাই তুমি পানি দিয়েছো, তাই তো? হ্যাঁ। লাইক রিয়েলি? সামান্য হাতের ব্যথায় কেউ অজ্ঞান হয়ে যায়? শুনেছো কোথাও? সরি, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে না দেখতে পেয়ে। আর এখানে এভাবে পড়েছিলেন তাই মনে করেছি অজ্ঞান হয়ে গেছেন। স্নিগ্ধার কথা শুনে রাহুলের বিরক্তি চলে গেল, তাও ঝাড়ি দিয়ে বলল, ওকে, ভিজিয়েছো যখন, এখন মুছে দিবে, চলো। আমি আচ্ছা চলুন। রাহুল স্নিগ্ধার হাত ধরে টেনে রুমে নিয়ে যায় আর টাওয়াল হাতে দিয়ে বলে, নাও, মুছে দাও। বাধ্য মেয়ের মতো স্নিগ্ধাও মুছে দিল রাহুলের মুখটা। নিন, হয়ে গেছে। রাহুল কিছু না বলে বেডে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কি হলো, কিছু বললো না কেন? স্নিগ্ধা দেখছে রাহুলকে ভালো করে, আগে এত ভালো করে দেখেনি রাহুলকে। এমন শান্ত মুখ যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। ঠোঁটে তো মনে হচ্ছে পিঙ্কি লিপস্টিক লাগাইছে। চোখ তো এক একটা রসগোল্লার থেকেও বড়। আর চামড়া তো, নিজের দিকে একবার তাকিয়ে, চামড়া তো আমার থেকেও সুন্দর, কিন্তু মনটা আমার থেকেও খারাপ। আমায় একটু দয়া করলো না। বিড়বিড় করে বলে এগুলো, বলে চলে যেতে নেয় স্নিগ্ধা, কিন্তু কি মনে করে আবার রাহুলের সামনে যায় আর আস্তে করে কপালে হাত দেয়। আরে ওনার তো জ্বর এসেছে, তাই তো এইভাবে শুয়ে পড়েছে। আমার বোঝার উচিত ছিল। স্নিগ্ধা কিছুটা চিন্তিত হয়ে পড়ে রাহুলের জ্বর দেখে। এখন কি করব আমি? এই বাড়িতে তো স্যার আর আমি ছাড়া কেউ নেইও। অনেক ভেবে বাটিতে পানি এনে রাহুলের মাথায় জলপট্টি দেয় স্নিগ্ধা। এর মাঝে স্নিগ্ধা একবার মেইন ডোর খোলা কিনা দেখতে গিয়েছে, কিন্তু ঠিক কোন দিক থেকে বন্ধ স্নিগ্ধার মাথায় ঢোকেনি। তাই আবার আসে জলপট্টি দিতে রাহুলের মাথায়, আর হাতটাও যতটুকু পেরেছে ক্লিন করে দিয়েছে। রাহুলের সেবা করতে করতে স্নিগ্ধা রাহুলের পাশেই ঘুমিয়ে পড়ে। সকালে স্নিগ্ধার আগে ঘুম ভাঙে, রাহুলের পাশে তাকাতেই দেখে স্নিগ্ধা মনের শান্তিতে ঘুমাচ্ছে। আমার ঘুম কেড়ে নিয়ে কি শান্তিতেই না ঘুমাচ্ছে। আর পারবে না বউ, আজকে থেকে তুমি আমার প্রেমে পড়ে এই শান্তির ঘুম ঘুমাতে পারবে না। ঠিক আমার মতো আমি তোমার প্রেমে পড়ে ঘুমাতে পারি না। রাহুল বিড়বিড় করে কথাগুলি বলেই কপালে হাত দেখে একটা জলপট্টি এটা দেখে বুঝতে পারে তার জ্বর এসেছিল। রাহুলের বিড়বিড়ের কথাগুলো শুনে ঘুম ভেঙে যায় স্নিগ্ধার। পাশে তাকিয়ে দেখে রাহুল হাতের জলপট্টি নিয়ে তার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। খোলো প্লিজ। স্নিগ্ধার আগে গজগজ করতে করতে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়। কি হয়েছে আপনার? এমন চিল্লাচিল্লি করছেন কেন? সকাল সকাল কি কিছু খাইছেন নাকি? ওয়াইফি, তোমার নেশাই যথেষ্ট, আর কিছু খাওয়া লাগে নাই। স্নিগ্ধার গা জ্বলে যাচ্ছে রাহুলের কথা শুনে। স্যার, আমার ফ্রেশ হতে দিন। আমার খুব ক্ষুধা পাইছে, আমি খাবো। রাহুলের খুব হাসি পাচ্ছে স্নিগ্ধার হাল দেখে। বেচারা সকাল সকাল রাহুলের এই রূপ নিতে পারছে না। ওকে, বাট আমায় ফ্রেশ করে দিতে হবে, না হলে কিছু করতে পারবে না তুমি। বলো রাজি? হুম। আমি পারবো না। ওকে ফাইন, না খেয়ে থাকো তবে। একদিনে খেতে দিচ্ছেন না, আর সারা জীবন কি করবেন আল্লাহ জানে। আর আপনি বললেন আপনাকে ছেড়ে না যেতে, থাকবো না আমি আপনার সাথে। স্নিগ্ধার কথা শুনে রাহুল রেগে বলল, তোমাকে বলছি না ফ্রেশ করিয়ে দিতে। দিচ্ছি দিচ্ছি তো। খবিসটা হাসার মধ্যে রেগে যায়। আজ তো একটা বজ্জাত, বোধহয় ভয় দেখায় আমায়।
বকা দেওয়া শেষ হলে চলেন ফ্রেশ হই। স্নিগ্ধা রাহুলের কথা শুনে ভয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে রাহুলকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে বের হয়। চলো নিচে চলো। হুম। দেখে লাভ নাই, তোমার সবই আমার। রাহুলের কথাটা শুনে স্নিগ্ধার কেমন যেন অন্যরকম অনুভূতি হয়। এ এক অদ্ভুত অনুভূতি। এমন হওয়ার কারণ স্নিগ্ধা বুঝতে পারে না। রাহুল স্নিগ্ধার হাত ধরে টেনে নিচে নিয়ে আসে ডাইনিংয়ে। স্নিগ্ধাকে একটা চেয়ারে বসিয়ে দেয় আর নিজেও পাশের চেয়ারটাই বসে পড়ে। কি হলো স্নিগ্ধা, এই বউ? স্নিগ্ধা এক মনে কি যেন ভেবেই যাচ্ছিল। রাহুলের ডাকে ধ্যান ভাঙে। হ্যাঁ হ্যাঁ, জি বলুন। রাহুল সন্দেহ দৃষ্টিতে কিছুক্ষণ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, বলছিলাম খাইয়ে দাও। কেন, আপনার হাত নেই? হাজবেন্ডের কথা শুনতে হয় জানো না? খাইয়ে দাও। স্নিগ্ধা আর কিছু বলে না, খাইয়ে দিতে থাকে। কিন্তু রাহুল শান্তিতে খাওয়াতে দিচ্ছে না। এই হাতে কামড় দিচ্ছে তো এই ইচ্ছে করে চেটে দিচ্ছে, যা মোটেও ভালো লাগছে না স্নিগ্ধার। কেমন যেন সুরসুরি লাগছে। রাহুল স্নিগ্ধার অবস্থা দেখে মিটমিট করে হাসছে। প্রবলেমটা কি? এমন করছেন কেন বারবার? আমি কি করলাম? আমি তো আমার বউয়ের হাতে খাচ্ছি। আপনি কিন্তু বেশি করছেন, হাতে কামড় দিচ্ছেন আপনি। হ্যাঁ দিয়েছি, তো আমার বউয়ের হাত দিয়ে আমি যা খুশি করব। কি বউ বউ শুরু করে দিয়েছেন আপনি? আর বউকে মানুষ এভাবে চালায় না, আদর করে, বুঝেছেন? এই তো আদর দিচ্ছি বলেই স্নিগ্ধার গালে শব্দ করে একটা মুয়া দিলাম। স্নিগ্ধা রাহুলের কাজে স্তব্ধ হয়ে গেল। আর কিছু না বলে রাহুলকে খাইয়ে নিজেও খেয়ে নিল। আর রাহুল স্নিগ্ধার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। হঠাৎ স্নিগ্ধার মাথায় এলো, খাবার আসলো কই থেকে? বাসায় তো কেউ ছিল না আনানোর মতো। তাহলে এগুলো কই থেকে আসলো? আপনার বাসায় তো খাবার ছিল না, মানুষও ছিল না, তবে খাবার আসলো কই থেকে? এগুলো তোমার না জানলেও চলবে। জানলে কি হয়েছে? আজীব। কি হয়েছে স্যার? স্নিগ্ধা উঠে রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাহুলও গেল। মাই লাভলি ওয়াইফ, শুনছো? আল্লাহ, আবার এসে পড়েছে জ্বালাতন করতে। স্নিগ্ধা বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখছিল। রাহুলের চিল্লানিতে ভেতরে এলো। কি হয়েছে স্যার? স্যার, হোয়াট দ্য হেল? তুমি কয়দিন আমার অফিসের স্টাফ ছিলে? মাত্র একদিন। ওই একদিনেই তো স্যার ডাকনি, তো এখন কোন জন্মের সম্মান দিচ্ছ যে স্যার স্যার করছো? আর একবার স্যার স্যার করলে কি করব নিজেও জানি না। স্নিগ্ধা একটু থতমত খেয়ে গেল। ওকে স্যার, মানে আর বলবো না। ওকে, এখন হাজবেন্ডের মাথা ব্যথা করছে, টিপে দাও। আল্লাহ, আর কি করাবে আমাকে দিয়ে এই বজ্জারটা? আর আমি কিছুই করতে পারছি না বজ্জারটার। ফালাতে তো হবেই আমাকে এখান থেকে। দিচ্ছি। স্নিগ্ধা রাহুলের মাথায় হাত দিয়ে বুঝলো রাহুলের জ্বর কমেনি, বরং বেড়েছে। আপনার তো জ্বর কমেইনি। আমি তো আপনার নর্মাল বিহেভিয়ার দেখে ভেবেছি কমে গেছে। স্নিগ্ধা ভালো করে তাকিয়ে দেখে রাহুল রাতের মতো ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধা আশ্চর্য হলো, এত জ্বর নিয়ে কেউ এত নর্মাল বিহেভিয়ারও করতে পারে? কিন্তু এভাবে থাকলে তো আরো শরীর খারাপের দিকে যাবে। স্নিগ্ধা আবারও অনেক ডাকলো রাহুলকে, কিন্তু উঠল না। স্নিগ্ধা রাতের মতোই মাথায় জলপট্টি দিতে থাকে। 1 ঘন্টা পর রাহুল ঘুম থেকে ওঠে। আশেপাশে স্নিগ্ধাকে খুঁজে না পেয়ে তাড়াতাড়ি নিচে নামে। গিয়ে দেখে স্নিগ্ধা মেইন ডোরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। রাহুল স্নিগ্ধার পাশে গিয়ে দাঁড়িয়ে হ্যাঁচকা টানে স্নিগ্ধাকে নিজের বুকের উপর ফেলে শক্ত করে জড়িয়ে ধরে। স্নিগ্ধা তো প্রথম ভয় পায়, পরে চিনে ফেলে এটা রাহুল। এখানে কি করছো তুমি? মানে দেখছিলাম দরজাটা কোন দিক থেকে বন্ধ। স্নিগ্ধাকে ছেড়ে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। তুমি এখনো পালাতে চাও? সেটা তো পরে, কিন্তু আমি ডক্টর আনার জন্য দরজা খুলতে চেয়েছিলাম, কারণ পুরা বাড়ি খুঁজে একটা ফোন পেলাম না। ডক্টর? ডক্টর কেন? আপনি কি পাগল নাকি? এত জ্বর শরীরে আর আপনি বলছেন ডক্টর কেন?
আপনি কি বুঝেন না, ফিল করেন না যে আপনার খুব জ্বর? আমার কিচ্ছু হয়নি, বুঝেছো তুমি? তুমি রুম থেকে এক পাও নড়বে না। ক্লিয়ার? কি বলছে এই লোক? জ্বর খুব বেশি, আমি দেখেছি 100-র উপরে হবে, কিন্তু এই বজ্জাত বলছে কিছু হয়নি। রোবট নাকি আল্লাহ জানে। না না, একে ডক্টর দেখাতেই হবে। প্লিজ মানে রাহুল প্লিজ, আপনার খুব জ্বর, এভাবে থাকলে আরো শরীর খারাপ হয়ে যাবে। আপনি প্লিজ ডক্টর ডাকুন। আমি একদম পালানোর চেষ্টা করব না। আর তাছাড়া জ্বরটা রাত থেকে হাতেও তো ব্যথা পেয়েছেন, ওইটাও ইনফেকশন হতে পারে চিকিৎসা না করালে। রাহুল অবাক চোখে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। তার জন্য স্নিগ্ধা এত ভাবছে তার বিশ্বাস হচ্ছে না। দেখো, আমি তুমি পালিয়ে যাবে তাই ডক্টর রাখছি না, এমন না। আমি না চাইলে তো তুমি এই রুম থেকেই বেরোতে পারবে না, এটা ক্লিয়ার হয়ে নাও। আমি ঠিক আছি, তাই ডক্টরের প্রয়োজন নেই। আমার এমন জ্বর প্রায়ই আসে, তুমি চিন্তা করো না। এটা কেমন কথা? আমি জানি না, আপনি ডক্টর ডাকুন প্লিজ। আমি চিন্তা না করে পারছি না, আর আমি নিজেও কিছু করতে পারছি না। আপনি তো পাগল, কিন্তু আমি পাগল না যে এত জ্বর থাকার পরও আমি ঠিক আছি শুনে শান্ত হয়ে যাব। তারপর রাহুল আর না পেরে ডক্টরকে খবর দেয় ফোন করে। রাহুলের হাতে ফোন দেখে অবাক হয়, কারণ স্নিগ্ধা অনেক খুঁজেছে। ডক্টর রাহুলকে দেখে মেডিসিন দিয়ে যায় আর হাত ব্যান্ডেজ করে দেয়, আর বলে মেডিসিন শেষ হলে আবার চেক আপ করতে আসতে। হসপিটাল থেকে ডক্টর চলে গেলে রাহুল স্নিগ্ধাকে জিজ্ঞেস করে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও কি এমন করতে নাকি, নাকি আমি স্পেশাল? হ্যাঁ, অন্য কেউ হলেও এমন করতাম, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করলেন কেন? একটা বড়সড় শ্বাস ফেলে। না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি, খেয়ে মেডিসিন খাবেন। না, আমি নিচে গিয়ে তোমার সাথেই খাবো, দুপুর হয়ে এসেছে, তুমিও খাবে, চলো। স্নিগ্ধা শুধু অবাক হচ্ছে, কি করে এত নর্মাল রাহুল এত জ্বর থাকার পরও? সত্যি রাহুলকে রোবট মনে হচ্ছে স্নিগ্ধার। হ্যাঁ চলুন। তারপর রাহুল আবার স্নিগ্ধাকে খাইয়ে দিতে বলে। স্নিগ্ধাও খাইয়ে দেয়, কিছু করার নেই, নিজেও খেয়ে রাহুলকে মেডিসিন খাইয়ে দেয়। স্নিগ্ধা এবারও অবাক হয় যে খাবার বানায় কে, টেবিলেই বা কোন সময় রাখে খাবার, কিন্তু পরেই ভাবে বজ্জার দ্বারা সব সম্ভব। তারপর দুজনেই রুমে চলে যায়। স্নিগ্ধা রাহুলকে কি যেন ভেবে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ফ্যামিলির সবাই কই? কাউকেই তো দেখি না, ওরা কি এই বাড়িতে থাকে না? হালকা হেসে জবাব দেয়, আমার ফ্যামিলি নেই। হ্যাঁ, ফ্যামিলি বাদে সবাই আছে। মানে কি, কেউ নেই আপনার? রাহুল স্নিগ্ধাকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। স্নিগ্ধাও কেন যেন কিছু বলতে পারে না। শুয়ে রাহুল বলে, মনে হচ্ছে আমার বাবা যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন মারা যায়। আমার কোনো ভাই বোন নেই। আর মা আর মা? মা একজনকে ভালোবেসে চলে যায় আমায় ছেড়ে। আসলে আমার মা খুব স্মার্ট ছিল, সব দিক থেকে পারফেক্ট যাকে বলে। যখন বাবা মারা যায়, বাবার এত বড় ব্যবসা মাই দেখাশোনা করে, কারণ আমি অনেক ছোট তখন, আমার পক্ষে সব সামলানো সম্ভব ছিল না। আর মা বাবার এত কষ্টে গড়ে তোলা ব্যবসা ডুবতে দিতে চাননি, তাই নিজেই সব বুঝে নেন আর আমায় পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেন। যেদিন আমি দেশে ফিরি ওই দিন মাকে দেখতে পাইনি, পেয়েছি একটা চিঠি যেখানে মা লিখেছিল মা একজনকে ভালোবাসেন, তার সাথে চলে যাচ্ছেন অনেক দূর। আমার সামনে তিনি বলতে পারতেন না এই কথা, তাই চিঠি লিখে চলে গিয়েছিল। আমিও মাকে আর খুঁজিনি, মা লজ্জা পেয়েছিল হয়তো। একজন ছেলের মা হয়ে অন্য কাউকে ভালোবাসি বলতে নিজেরই ছেলের কাছে, তাই আমিও আর খুঁজিনি মাকে। কেমন আছে, কই আছে, কিছুই আমি ছেলে হয়েও জানি না এখন। তারপর থেকে ফ্যামিলি নামের মানুষগুলোর সাথে আমি আর কোনো যোগাযোগ রাখিনি। ফুপি, আন্টি, মামা, কাকু, ভাই বোন, কারোর সাথে না। ওরা যোগাযোগ করতে চেয়েছে অনেক, কিন্তু আমি সব মাধ্যম বন্ধ করে দিয়েছি। স্নিগ্ধা বুঝতে পারে রাহুল অনেক কষ্ট পেয়েছে তার মায়ের জন্য, তাই ফ্যামিলির মানুষদের সাথেও যোগাযোগ রাখেনি। ভালোবাসলে তো ঠিক ভুল থাকে না, ভালোবাসলে সব ভুলে সব মায়া কাটিয়ে
ভালোবাসার মানুষটার সাথে থাকা যায়। আপনার মাও তাই করেছে, সব ভুলে আপনার মায়া কাটিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকতে চেয়েছে। আমার মার মতো আমার ভালোবাসাটাও তুমি বুঝবে আশা করি, কারণ আমি তো মার মতো নিজের সন্তান ছেড়ে ভালোবাসার কাছে যাইনি, শুধু মিথ্যে নাটক সাজিয়েছি তোমাকে পাওয়ার জন্য। বুঝবে তো আমার স্নিগ্ধা? হ্যাঁ, মাকে আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করেন না কেন? ওরা এক একজন আমার প্রপার্টিসের দিকে নজর। আমাকে কেউই ভালোবাসে না, সব প্রপার্টির জন্য আমার পিছনে লেগে থাকতো। বুঝতে পেরে দূরে চলে আসি। আসলে ফ্যামিলির মানুষ বাইরের অচেনা মানুষের থেকেও খারাপ হয়, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমিও তো বাইরের মানুষ, আমিও খারাপ। তো বিয়ে করেছেন কেন? আমি ফ্যামিলির মানুষ খারাপ বলেছি? হ্যাঁ, যে ছেলে ফ্যামিলির মানুষকে খারাপ বলতে পারে সে ছেলের সাথে আমি এত কিছু করেছি, তো আমাকে কি? আর বলতে পারেনি স্নিগ্ধা। রাহুল নিজের ঠোঁট চেপে ধরে স্নিগ্ধার ঠোঁটে। স্নিগ্ধা কল্পনাও করেনি এত সিরিয়াস কথার মধ্যে রাহুল এমন করবে। স্নিগ্ধা নড়াচড়া করতেও পারছে না। অনেক চেষ্টা করার পরেও আর না পেরে চোখ বন্ধ করে নেয় স্নিগ্ধা। রাহুল দুহাত দিয়ে স্নিগ্ধাকে আগেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, যার জন্য স্নিগ্ধা নড়তে পারেনি। রাহুল অনেকক্ষণ পর ছেড়ে বলে, আমার ফ্যামিলির মানুষদের সাথে নিজের তুলনা করতে যেও না, ভালো হবে না। বলে রাহুল উঠে চলে যায়। দরজা বাইরে দিয়ে লক করে। স্নিগ্ধা এখনো চোখ বন্ধ করেই আছে। অচেনা অনুভূতি তাকে আবার গ্রাস করে, কিন্তু চোখ বন্ধের মাঝেই আবিরের ফেসটা দেখে সাথে সাথে স্নিগ্ধা চোখ খুলে লাফ দিয়ে উঠে বসে। কি হচ্ছে আমার সাথে এসব? আমি কি ভাবছি, কি করছি? আবির দা আমার অপেক্ষা করছে, কিন্তু আমি রাহুলের সাথে কি করছি? কেন আটকাতে পারছি না আমি রাহুলকে? আমার যে আবিরদার কাছে যেতে হবে, কিন্তু আবিরদা যে নিজেই আমাকে বের করে দিল। না না, এভাবে বসে থাকলে চলবে না, পালাতে হবে, আবিরদার কাছে ক্ষমা চাইতে হবে, সব বলতে হবে। তখন আবিরদা যা বলে তাই করব আমি। স্নিগ্ধা এসব ভেবেই দৌড়ে দরজার কাছে যায়। খোলার চেষ্টা করে কিন্তু পারে না। কি চাই এই বজ্জারটা আমার কাছ থেকে? এভাবে আটকে রাখার মানে কি? এভাবে চলবে না, কিছু বলতে হবে এই বজ্জারটাকে। স্নিগ্ধা রেগে অনেকক্ষণ দরজা ধাক্কায়, কিন্তু রাহুল দরজা খোলেনি। কিছু না পেরে স্নিগ্ধা কান্না করতে থাকে। মাকে খুব দেখতে ইচ্ছে করছে তার। বাড়ির কথা মনে পড়ছে স্নিগ্ধার। এদিকে আবির, এই আবির, আজ 2 দিন হলো। বাবা, এবার তো বেরিয়ে আয়। বাবা, আর পারছি না রে তোর মাটা, তোর কষ্ট দেখতে। মাকে আর কত কষ্ট দিবি বাবা, বেরিয়ে আয়। এই আবির, তোর ছোট মাও যে তোকে দেখতে চাইছে। কি বলবো আমি তো, তোর ছোট মাকে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। আবিরের মা আবিরের রুমের দরজার সামনে বসে আকুতি মিনতি করছে, কিন্তু আবির কি আদৌ শুনছে তার মায়ের কান্না? রাহুল ছাদে দাঁড়িয়ে। রাত প্রায় 11টা বাজে। এক মনে দাঁড়িয়ে আছে রাহুল। ভেতরটা তার জ্বলে পড়ে যাচ্ছে, কারণ রাহুল স্মোক করছে। রাহুল স্মোক করে না, কিন্তু আজ চেষ্টা করছে। এই ভেবে স্মোক করলে নাকি কষ্ট কমে। আজ রাহুলও নিজের কষ্ট কমাতে চায়। স্নিগ্ধা ফ্যামিলির কথা জিজ্ঞেস করায় তার কষ্ট হচ্ছে। সবাই চায় মা বাবার আদর পেতে, কিন্তু সে তো পায়নি। তাই রাহুল তার মা বাবার কথা মনে করতে চায় না, না ফ্যামিলির কথা। আগেও যদি মনে পড়ে যেত, স্লিপিং পিল খেয়ে 2-3 দিন পরে পরে ঘুমাতো। ঘুম থেমে উঠে তার সব ভালো লাগতো, কিন্তু যখন ওইটা করতে পারছে না স্নিগ্ধার জন্য, যদি সত্যি পালিয়ে যায় স্নিগ্ধা, কিন্তু এখন সে মায়ের কথা ভুলতে চায়, কিন্তু মাথা থেকে যাচ্ছেই না। রাহুলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। স্মোক প্রথমবার করায় গলাটাও জ্বলছে, কিন্তু তাও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে ব্যস্ত শহরটা দেখছে রাহুল, আর চোখ বেয়ে পানি পড়ছে। ছেলেরা কম কষ্টে কান্না করে না, খুব বেশি সইতে না পারলেই কাঁদে। রাহুল স্নিগ্ধার কথা শুনে আরো টাইট করে স্নিগ্ধাকে ধরে কান্না করতে থাকে, কিন্তু এই কান্নায় কোনো শব্দ নেই। স্নিগ্ধা বুঝতে পারে রাহুল তার মার জন্যই কান্না করছে। স্নিগ্ধা আর কিছু না বলে রাহুলকে নিয়ে বেডে শুইয়ে দেয়। রাহুলও স্নিগ্ধাকে টেনে জড়িয়ে ধরে। দুজনই কান্না করতে থাকে। প্রায় রাত 3টার দিকে কান্না করতে করতে ঘুমিয়ে যায় দুজন।
স্নিগ্ধা সকালে ঘুম থেকে উঠে দেখে রাহুল তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, এমনভাবে ধরে রেখেছে যেমন ছেড়ে দিলেই স্নিগ্ধা পালিয়ে যাবে। স্নিগ্ধা তাকিয়ে আছে রাহুলের দিকে, একদম নিষ্পাপ লাগছে রাহুলকে। আমি কি ভাবতাম জানেন রাহুল, আমারই সবচেয়ে বেশি কষ্ট মনে লুকানো। কিন্তু না, আপনাকে কালকে দেখে বুঝলাম উপর দিয়ে সবাই রাগী বদমেজাজি খটিপতি হাসি খুশি যারা দেখায় তাদেরও কষ্ট থাকে, আমাদের মতো আম মানুষের থেকে অনেক বেশিই থাকে। কিন্তু মুখ দেখলে বোঝা যায় না সে কষ্টে আছে, খুব কষ্টে আছে। জানি না কেন আপনি আমাকে বিয়ে করেছেন, কেন এভাবে আমাকে আপনার প্রতি দুর্বল করেছেন, কিন্তু এতটুকু বলতে পারি আপনি ভালোবাসার পাগল আর একজন ভালো মানুষও। রাহুল ঘুম থেকে উঠে দেখে স্নিগ্ধা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কি দেখছো? স্নিগ্ধা কিছু না বলে একটু উঠে রাহুলের কপালে চুমু এঁকে দেয়। রাহুল অবাক হয়ে যায় স্নিগ্ধার কাজে, তারপর একটা মুচকি হাসি দিয়ে স্নিগ্ধাকে আরো জোরে জড়িয়ে ধরে। স্নিগ্ধা হঠাৎই রাহুলকে জিজ্ঞেস করে, আপনি ভালোবাসেন আমাকে? রাহুল মাথা তুলে স্নিগ্ধার দিকে তাকিয়ে জবাব দেয়। ভালোবাসি, খুব ভালোবাসি। স্নিগ্ধা এমন কিছুই আশা করেছিল না মনে মনে, কিন্তু না চাইতেও স্নিগ্ধা খুব খুশি হয়ে গেল রাহুলের মুখে ভালোবাসি কথাটা শুনে। নিজের অজান্তেই স্নিগ্ধা মুখে হাসি ফুটে ওঠে। উঠুন। ভালোবাসি বলছি, উত্তর দাও। জানি না। তাহলে ছাড়ছি না। রাহুল স্নিগ্ধা দিনগুলো এভাবে চলতে থাকে। ওই রাতটার পর থেকে স্নিগ্ধা পালানোর চেষ্টাও করেনি, রাহুলকে আরো কিছু বলেওনি, কেন যেন ইচ্ছে করেনি স্নিগ্ধার কিছু বলতে। স্নিগ্ধা রাহুলকে ভালোবাসে কিনা জানে না, তবে রাহুলের আশেপাশে থাকতেই স্নিগ্ধার ভালো লাগে। দুজন দুজনকে অজানা থাকে, এখন অনেকটা জেনে নিয়েছে। স্নিগ্ধা রাহুলের সব কিছু খেয়াল রাখে। রাহুলও অনেক খুশি স্নিগ্ধা এতটা আপন করে নিবে, তাকে ভাবেনি সে। তার স্বপ্ন লাগে সব, কিন্তু রাহুলের ভয়ও করে সত্যিটা জানলে স্নিগ্ধা কি করবে? থাকবে তো রাহুলের পাশে, বুঝবে তো তার ভালোবাসা। এসবের মাঝেই দুজনের দিন হাসি খুশিতে কাটে। এভাবে একটা সপ্তাহ চলে যায়। স্নিগ্ধা আবির বা বাড়ির কারোর খবরই জানে না, তারা কেমন আছে কি করছে। রাহুল সব করলেও স্নিগ্ধাকে বাড়ির বাইরে যেতে দেয় না, না নিজে যায়। সকালে রাহুল ঘুমিয়ে আছে, স্নিগ্ধাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আর স্নিগ্ধা তাকে দেখতে ব্যস্ত। প্রতিদিন এটা স্নিগ্ধার একটা সকালের কাজ। ভালো লাগে সকালে ঘুমন্ত রাহুলকে দেখতে তার। কি অদ্ভুত রাহুল, আবির দাসী ছোট্টবেলা থেকে আমায় ভালোবাসে, কিন্তু আজ অবধি আমি তাকে সম্মান ছাড়া কিছুই করতে পারলাম না। কিন্তু আপনাকে এই কয়দিন চিনে জেনে মনে হয় নিজের সবটুকু দিয়ে দিই। আমার সব ভালোবাসা যেন আপনার জন্য। তাই মনে হয় আমি আবির দাকে ভালোবাসতে পারিনি কোনো সময়ই না। এইদিকে আবিরের মা আজ আর না পেরে আবিরের এক বন্ধুকে খবর দিয়ে এনে দরজা ভাঙিয়েছে। আবির, বাবা দরজা খুলিসনি কেন, বল আমায়। আসিফ আবিরের বন্ধু অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির তার মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে মায়ের বুকে, চিল্লিয়ে কান্না করতে থাকে আর বলে, মা আমি বাঁচবো না মা, আমাকে এনে দাও স্নিগ্ধাকে, মা প্লিজ মা এনে দাও। আমি যে পারবো না স্নিগ্ধাকে ছাড়া থাকতে, পারবো না, আমি মরে যাব। আসিফের চোখ ভিজে এলো বন্ধুর কান্না দেখে। আবির তার মাকে ধরে ইচ্ছে মতো কাঁদছে, আবিরের মাও কাঁদছে। একসময় আবির সেন্সলেস হয়ে যায়। আসিফ কোনো রকম তার আবিরের মাকে শান্ত করে আবিরকে নিয়ে হসপিটালে যায়। এতদিন রুমে না খেয়ে পড়ে থাকায় আবিরের অবস্থা খারাপ। আন্টি আপনি প্লিজ কান্না বন্ধ করুন, ডক্টর দেখছে আবেদিকে, কিছু হবে না ওর। 8 দিন ধরে বের হয় না রুম থেকে আমার ছেলেটা আসিফ। স্নিগ্ধা কি করে পারলো এমনটা করতে? আন্টি সবসময় আমরা যা দেখি তা সত্য হয় না। আপনি বাসায় যান আন্টি, ছোট মা তো একা, উনি আবার অসুস্থ হয়ে পড়বে আপনাকে না দেখলে। আমি আবেদের সাথে আছি। আবিরের মাকে এক প্রকার জোর করেই বাসায় পাঠিয়ে দেয় আসিফ। স্নিগ্ধা রাহুল দাঁড়িয়ে আছে ছাদে। স্নিগ্ধা দাঁড়িয়ে আকাশ দেখছে আর রাহুল বসে স্নিগ্ধাকে দেখছে। হালকা বাতাসে স্নিগ্ধার চুলগুলি উড়ছে, সেদিকেই তাকিয়ে আছে রাহুল। এমন সময়ই কল আসে একটা। রাহুল সাইডে গিয়ে কলটা পিক করে।
স্নিগ্ধার সেদিকে খেয়াল নেই, সে আকাশ দেখতে ব্যস্ত। কিন্তু রাহুলের কল পিক করার সাথে সাথেই মুখটা অন্ধকার হয়ে এলো। রাহুল ফোনটা কেটে দিল। আর লুকাবো না স্নিগ্ধা, সব বলবো আজ তোমাকে। বলে রাহুল পেছনে ফেরে, দেখে স্নিগ্ধা এখনো আকাশের দিকেই তাকিয়ে আছে। রাহুল ডাক দিল স্নিগ্ধাকে। কিছু বলবেন? কিছু না, অনেক কিছু বলবো। কি হয়েছে বলুন, এমন কেন দেখাচ্ছে আপনাকে? তুমি ভালোবাসো আবিরকে? হঠাৎ এই যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। ভালোবাসি, সম্মানও করি, কিন্তু সেটা ভাই হিসেবে। চেয়েও ভালো কোনোদিন বাসতে পারিনি, কেন জানি না। আমি তোমাকে কিছু বলতে চাই স্নিগ্ধা। জানি তুমি আমায় খারাপ ভাববে, আমি ঠিক করিনি বলবে, কিন্তু তুমি তো বলেছিলে না ভালোবাসায় ঠিক ভুল থাকে না, শুধু ভালোবাসার মানুষটার সাথে থাকতে ইচ্ছে করে শুধু। আমিও তাই করেছি, তাই প্লিজ আমায় ভুল বোঝো না, প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। স্নিগ্ধা অবাক হয়ে শুধু তাকিয়ে আছে রাহুলের মুখের দিকে। রাহুল বলতে শুরু করলো একটা বড়সড় শ্বাস ফেলে। ওই দিন যখন তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে আমার অফিসে, আর আমি তোমায় দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমার শূন্য দুনিয়ায় এক আলোর ঝলক দেখিলাম। মন বারবার বলছিল তুমি আমার খুব আপন। আমার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু তোমার মুখে ছিল দুশ্চিন্তার ভরপুর। তাই তোমার সামনে বসেই ঠিক করি তোমার সব চিন্তা আমি দূর করে দেব, আর তোমায় আমার দুনিয়ায় আলো বানিয়ে রাখবো। তাই তোমার চাকরি কনফার্ম করে আর ওই দিনই জয়েন করতে বলি। কিন্তু তাও তোমার মুখে হাসি দেখতে পাইনি। আমি আমার কেবিনে যাই, ভাবি কিভাবে তোমার সব খবর জানা যায় আর কি। হ্যালো জর্ডান, একটা কাজ করতে হবে তোমাকে। ইয়েস স্যার। একটা মেয়ের সকল ইনফরমেশন চাই, ঠিকানা দিচ্ছি আমি। হয়ে যাবে স্যার। 1 ঘন্টার মধ্যে চাই। তোমার অফিসে দেওয়া ঠিকানা ওকে পাঠাই, আর 1 ঘন্টায় সব জেনে নিই তোমার ব্যাপারে। ঠিকানা থাকায় সময় লাগেনি। তারপর আমি তোমার ব্যাপারে জানতে পারি সব। তোমার বাবা নেই, মা অসুস্থ, অপারেশন করতে হবে, আমি বুঝতে পারি। তাই তোমার মুখে হাসি ছিল। তোমাদের অবস্থা খারাপ চলছে, তুমি জব খুঁজছো অনেকদিন ধরে, আর তোমার রিলেশন আছে এক ছেলের সাথে, তোমাদের বাড়িতেই থাকে। কিন্তু জর্ডান তার নাম জানায়নি আমাকে। এটা শুনে আমার মাথায় আগুন লেগে যায় যে তোমার রিলেশন আছে, আর আমি কিছু না ভেবে প্ল্যান করি তোমায় বিয়ে করব, আর তোমার কাছে ম্যানেজারকে দিয়ে অফার পাঠাই। আমাকে অফিসের সবার সামনে দর্শক বললে তোমার মার অপারেশনের সমস্ত খরচ পেয়ে যাবে। তুমিও রাজি হয়ে যাও, ম্যানেজারকে বলে দাও, আর কাজটা করেও দাও। আমি নিজে এসব ইচ্ছে করে করলেও বাইরের মানুষ সত্যি ভেবে, কিন্তু আমার কিছুই করার ছিল না। তারপর আমি গায়েব হয়ে যাই, না হলে মিডিয়া পাগল করে দিত। আর তুমিও টাকা পেয়েই মার অপারেশন করে ফেলে 3 দিন তুমি ব্যস্ত ছিলে। তুমি এটা জানতে না আমি নিজেই এসব করিয়েছি ম্যানেজারকে দিয়ে। তুমি জানতে তুমি আমার নামে মিথ্যে বলেছ। তোমার মা হসপিটালে থাকায় আমিও কিছু করিনি, তোমার উপর নজর রেখেছি 4 দিন। আমি তোমাকে তুলে আনি, আর বাকিটা তুমি জানো। পরদিন সকালে জর্ডানের দেওয়া নাম্বারে আমি আবিরকে ফোন করে বলি তুমি আমার কাছে এসো। আমি ওই দিন আবিরকে বিয়ের কথা বলতেই ফোন দিয়ে আনাই, কিন্তু আবিরকে দেখে আমি অনেক শক খাই, কিন্তু তাও বলেও দিই বিয়ের কথাটা। কিন্তু আমি এটা জানতাম না তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আবিরের সাথে। আর বিশ্বাস করো, জানলেও আমি ঠিক এটাই করতাম। আমার কিছু করার ছিল না। আমি ভেবেছিলাম তুমি এত কিছুর পরও মেনে নেবে আমাদের বিয়েটা, কিন্তু তুমি ওই দিন উল্টাপাল্টা কথা বলে চলে যাও। তাই আমি আবিরকে ফোন দেই। হ্যালো, কে? আমি রাহুল, স্নিগ্ধার হাজবেন্ড। ও জি, কিছু বলবেন? ভুলে গেলি তুই এত সহজে আমায়? মানে কে আপনি? তোর স্কুল লাইফের শত্রু রাহুল চৌধুরী। রাহুল, তুই তুই তু- তুই তাই তো বলি, এত চেনা চেনা কেন লাগছে আমার তোকে? কিন্তু তুই তো জানতি আমি স্নিগ্ধাকে ছোট থেকে ভালোবাসি, তাহলে এমন কেন করলি? আমার খারাপ লাগে খুব আবিরের কান্না দেখে, তাও আমি ওকে বলি কাঁদছিস কেন। স্নিগ্ধা আমাকে খুব ভালোবাসে, আর আমিও ভালো রাখবো ওকে অনেক। কিন্তু স্নিগ্ধা ভাবছে তোকে ধোকা দিচ্ছে, তাই চলে গেছে তোর কাছে ক্ষমা চাইতে। তুই ওকে পাঠিয়ে দে আমার কাছে।
ঠিক আছে, পাঠিয়ে দেবো, কিন্তু কেন করলি এমন? জানি না, আমি ভালোবাসি স্নিগ্ধাকে, এতটুকুই জানি। ঠিক আছে, স্নিগ্ধা যদি তোকে ভালোবাসে আমি পাঠিয়ে দেবো তোর কাছে। বলেই ফোন রেখে দেয় আবির। আবির ভাবছিল আমি তোমাকে ওর থেকে কেড়ে নিয়েছি, কিন্তু আমি তো জানতামই না তুমি আবিরের ছোট মার মেয়ে স্নিগ্ধা। রাতে আবির তোমাকে আবার ফোন দেয়, বলে তোমায় নিয়ে যেতে, বের করে দিয়েছে তোমাকে বাড়ি থেকে, আর আমি তোমায় এখানে নিয়ে আসি। আমি ভাবিনি এত সহজে তোকে ছেড়ে দিবে, কিন্তু আমি ভুল ছিলাম। ছেড়ে তো দিয়েছে, ভুলতে পারিনি। একটু আগে ফোন এসেছে, আবির হসপিটালে আছে। সব শুনে স্নিগ্ধা পাথর হয়ে গেল, চোখ দিয়ে গড়িয়ে পানি পড়ছে তার। রাহুল কথা শেষ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কলিজাটাও ব্যথা করছে যেমন রাহুলের। প্রায় 15 মিনিট চুপচাপ কান্না করার পর স্নিগ্ধা মুখ খুলল। আপনি আবিরদাকে চিনতেন? হ্যাঁ, স্কুলে একসাথে পড়তাম। তো আপনি জানতেন আবিরদা আমায় ভালোবাসে? জানতাম, কিন্তু শুধু তোমার নামটা জানতাম, দেখিনি কোনো সময়। আর দেখলেও চিনার কথা না, অনেক বছর আগের কথা। তাছাড়া আমি আবিরকেই প্রথম চিনতে পারিনি, কিন্তু চিনা চিনা লাগায় খুঁজে নিয়ে জানি কেন করলেন এত কিছু? তোমাকে ভালোবাসি খুব বেশি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে স্নিগ্ধা। আবিরদাও তো তাই চেয়েছিল, তাহলে সে কেন কষ্ট পাবে বলতে পারেন? আমি জানি না, কিছু জানি না। স্নিগ্ধা, তুমি আমায় ফেলে যেও না প্লিজ। আবিরদাকে আপনি সব থেকে বেশি কষ্ট দিয়েছেন এই বলে যে আমি আপনাকে ভালোবাসি। কেন বলেছেন? উনি এটাতেই মানতে পারেননি হয়তো। এত বছর ধরে ভালোবেসে গেছে সেই আমি কিনা তাকে ভালো না বেশি আপনাকে ভালোবাসি, সেটা কেউ মানতে পারবে? আপনি পারবেন? আমি জানি আমি ভুল। রাহুল আর কিছু বলার আগেই হঠাৎ স্নিগ্ধা মাথা ঘুরে পড়ে যেতে নেয়। রাহুল দেখে তাড়াতাড়ি ধরে ফেলে, তারপর স্নিগ্ধার মাথাটা নিজের কোলে নিয়ে বলতে থাকে। স্নিগ্ধা, এই এই ওঠো, কি হয়েছে? কি হয়েছে তোমার? দিশেহারা হয়ে যায় রাহুল। তুমি কি বললে? তুমি আমায় ভালোবাসো না স্নিগ্ধা? প্লিজ বলো না ভালোবাসি। আমি কি এতটা খারাপ স্নিগ্ধা? রাহুল কোলে করে রুমে নিয়ে যায় স্নিগ্ধাকে, চোখে মুখে পানির ছিটা দেয়, কিন্তু স্নিগ্ধার জ্ঞান ফেরে না। রাহুল কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আর কিছু না ভেবে স্নিগ্ধাকে হসপিটালে নিয়ে যায়। 1 ঘন্টা পর ডক্টর, কেমন আছে আমার ওয়াইফ? একদম ঠিক আছে। গুড নিউজ আছে। মানে? মানে আপনার ওয়াইফ প্রেগনেন্ট মিস্টার চৌধুরী। মিষ্টি মুখ করান সবাইকে। ডক্টরের কথা কানে যেতেই রাহুল স্তব্ধ হয়ে গেল। সেও বাবা হবে ভাবতেই রাহুল চোখে মুখে হাসি ফুটে উঠল। হোয়াট? মানে সত্যি ডক্টর? ইয়াস মিস্টার চৌধুরী, তবে আপনার ওয়াইফ কিছুটা স্ট্রেস, তাই সেন্স হারিয়েছে, একটু খেয়াল রাখবেন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। সো ওকে, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে যাবে ওনার, তারপর বাসায় নিয়ে যেতে পারবেন। ডক্টর চলে গেলে রাহুল স্নিগ্ধার কাছে যায়। স্নিগ্ধার পাশে বসে স্নিগ্ধা হাতটা শক্ত করে ধরে। স্নিগ্ধা প্লিজ ছেড়ে যেও না, প্লিজ প্লিজ, অনেক ভালোবাসি তোমায়। আমার বেবির থেকে দূরে করো না আমাকে প্লিজ। রাহুলের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল স্নিগ্ধার। জ্ঞান ফেরাতেই আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। পাশেই রাহুলকে তার হাত ধরে বসে থাকতে দেখে। হাতটা সরিয়ে নেয় স্নিগ্ধা, তাতে রাহুলের মনটা ভেঙে যায়। আমি এখানে কেন? সেন্সলেস হয়ে গিয়েছিলে, তাই নিয়ে এসেছি, ডক্টর বলেছে। আমি আবিরদার কাছে যাব, নিয়ে যাবেন আমায় এক্ষুনি? স্নিগ্ধার কথাটা শুনেই রাহুলের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। তুমি সত্যি আমায় ভালোবাসো না? আমায় ছেড়ে চলে যাবে? রাহুলের কথা শুনে স্নিগ্ধার চোখের জল এলো, তাও চোখ মুখ শক্ত করে বলল, আমি আবিরদার কাছে যাব। প্লিজ স্নিগ্ধা, আমার কথাটা শোনো, একটিবার ক্ষমা করা যায় না? আমি কি বলছি শোনেননি? প্লিজ স্নিগ্ধা, এমনটা করো না, আমি মরে যাব এবার। মার মতো তুমিও আমায় ছেড়ে যেও না প্লিজ। স্নিগ্ধা আর কিছু না বলে উঠে হাঁটা দিল। ভালোবাসার মানুষের মুখ থেকে এমন আকুতি মিনতি শুনতে আর পারছে না স্নিগ্ধা,
তার ভেতরটাও জ্বলে যাচ্ছে। স্নিগ্ধা নিজের ভালোবাসা প্রকাশ না করলেও নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে রাহুলকে। কিন্তু রাহুল খুব বড় ভুল করেছে এত বড় মিথ্যে নাটক করে। আবির যদি কিছু করে ফেলতো নিজের বড় মাকে কি জবাব দিত স্নিগ্ধা? তাই স্নিগ্ধা ঠিক করে রাহুলকে শাস্তি দিবে। তাই স্নিগ্ধা রাহুলের সাথে কথা বাড়াতে চাইছে না, কারণ এখন কথা বললে ক্ষমা করে দিতে মন চাইবে স্নিগ্ধার। রাহুলের কষ্ট যে এখন সইতে পারে না স্নিগ্ধা। স্নিগ্ধা হাঁটা দেখে রাহুল তাড়াতাড়ি হাত ধরে আটকালো স্নিগ্ধাকে। একা যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। চলুন। দুজনে গিয়ে গাড়িতে বসলো। ফোন করে জেনে নিল আবির কোন হসপিটালে। তারপর নিয়ে গেল স্নিগ্ধাকে হসপিটালে। স্নিগ্ধাকে নিয়ে ভেতরে গেল। স্নিগ্ধা এদিক ওদিক তাকিয়ে আসিফকে দেখে, দৌড়ে গেল। রাহুল স্নিগ্ধাকে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবিরদা, কেমন আছো? আসিফ পেছনে ফিরে দেখে স্নিগ্ধা তাচ্ছিল্য হেসে বলে, মরেনি, বেঁচে আছে। এইভাবে কেন বলছো? কিভাবে বলবো তাহলে? বড় মা সব বলেছে আমায়। স্নিগ্ধা, কিভাবে পারলে এমনটা করতে? স্নিগ্ধা নিঃশব্দে কাঁদছে। রাহুল এসে সোজা আবিরের ক্যাবিনে ঢুকে গেল। তাকিয়ে আছে আবিরের দিকে রাহুল। স্যালাইন চলছে। আবিরের চোখ বন্ধ ও মুখ দেখেই বোঝা যাচ্ছে আবির ভালো নেই। রাহুল গিয়ে পাশে বসে। স্নিগ্ধাও ভেতরে ঢুকে, সাথে আসিফও। কিরে, শুয়ে আছিস কেন? তোর ভালোবাসার মানুষ তোর কাছ থেকে কেড়ে নিয়েছি, মারতে আসবি না আমাকে? আবির জেগেই ছিল, চোখ বন্ধ করেছিল, শুধু রাহুলের কথা শুনে তাকিয়ে রইল রাহুলের দিকে। আসিফ রাহুলের কথা শুনে স্নিগ্ধাকে জিজ্ঞেস করলো, এই লোক কে? রাহুল। আসিফ চিনে ফেলে রাহুলকে। স্নিগ্ধা স্তব্ধ হয়ে গেল। রাহুল বাবা হবে শুনে বুঝতে বাকি রইল না স্নিগ্ধা প্রেগনেন্ট, আর তাই সে সেন্সলেস হয়ে গিয়েছিল। স্নিগ্ধা রেগে জিজ্ঞেস করলো রাহুলকে, আপনি আমায় বলেননি কেন? বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি। বেরিয়ে যান এখান থেকে। স্নিগ্ধা রাহুলের সামনে গিয়ে রাহুলের শার্টের কলার ধরে দাঁড় করিয়ে বলে, বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। একটা ছেলের ভালোবাসা কেড়ে নিয়ে এখন আবার তাকেই আমি বাবা হতে চলেছি শোনাচ্ছেন? বেরিয়ে যান এখান থেকে। আমি আপনাকে দেখতেও চাই না। সত্যি দেখতে চাও না? রাহুলের দিকে না তাকিয়ে জবাব দেয় স্নিগ্ধা। না। ঠিক আছে, চলে যাব। আবির আসিফ নির্বাক হয়ে তাকিয়ে আছে শুধু। রাহুল আবিরের দিকে তাকিয়ে চলে যায় সেখান থেকে। এই তাকানোতে ছিল না বলা কিছু কথা। ক্ষমা করে দিস, তোর কষ্টের কারণ আমি, তাই। ঠিক এমন না বলা কিছু কথা। রাহুল না বলে চলে গেলেও আবির ঠিক বুঝতে পেরেছে। আবির হালকা হাসলো। এই হাসিতে লুকানো কিছু কথা আছে। ভালোবাসা কি আমিও বুঝি। ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, তাই আমিও তোকে ক্ষমা করে দিয়েছি। রাহুল বেরিয়ে যেতেই স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে স্নিগ্ধা আবিরের পাশে বসে। আবিরদা, আমি ভালোবাসিস রাহুলকে? ভালোবাসিস রাহুলকে, তাই না? স্নিগ্ধা করুণ চোখে আবিরের দিকে তাকায়। কি হলো? হ্যাঁ, ভালোবাসি খুব। তো তাড়িয়ে কেন দিলি? কি করব বলো? সে বাবা হবে, তোমাকে বলছে, বুঝতে পারছো না? তুমি কষ্ট পাচ্ছ। তুই যদি আমার কষ্ট বুঝতিস স্নিগ্ধা, তাহলে আমাকে ভালোবাসতি, বলতি আজ রাহুলকে না। কিন্তু আমি আর তোদের মধ্যে থাকবো না। একটা কথা বলি আবিরদা, হুম। ক্ষমা করে দাও আমায়। তুই ভুল কিছুই করিস নি স্নিগ্ধা। তোর সাথে যদি আমার বিয়ে হতো, এক প্রকার জোর করে আমাকে ভালোবাসতে তোর। কিন্তু সত্যি এটাই, তুই আমায় তোর বড় মার ছেলে, তোর ভাই ভেবেছিস। কিন্তু এখন তুই আমায় যে ভালোবাসিস এটা মন থেকে, কিন্তু ওই সময় জোর করতে হতো। বিশ্বাস কর, আমি ওই জোর করে ভালোবাসা তোর কাছে চাই না, এইটাই চাই। একটা কথা বলে তোকে, সবাই সব কষ্ট সহ্য করতে পারে না। রাহুল ছোটবেলা থেকেই একা, চুপচাপ থাকতেই পছন্দ করতো। যতটুকু চিনি, মনে পড়ে কারো ক্ষতি করেনি কোনো সময়। সে ছেলে তোর জন্য এত কিছু করছে, বোঝাই যায় তোকে খুব ভালোবাসে। আর তুই যদি এখনই ওর কাছে না যাস, রাহুল উল্টা পাল্টা কিছু করে বসতে পারে। আবির কথা শুনে স্নিগ্ধা আঁতকে ওঠে। সত্যি তো, রাহুল কতটা একা আমি জানি। ওই দিন রাগ করে কিছু কথা বলাই নিজের হাতের ক্ষতি করেছে। আর সে যদি ভাবে আমি তার মার মতো ওকে ছেড়ে চলে গেছি, তো
আর ভাবতে পারছে না স্নিগ্ধা। গলাটা শুকিয়ে আসছে, এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি তার। রাহুলকে শাস্তি দিবে এসব এখন কিছুই মাথায় নেই স্নিগ্ধার। এক লাফে উঠে দাঁড়ায় স্নিগ্ধা। আবির শুধু দেখছে স্নিগ্ধা কতটা উত্তেজিত হয়ে পড়েছে। রাহুল কিছু করে বসতে পারে কথাটা শুনে। আবিরদা, আমি যাচ্ছি। বলেই স্নিগ্ধা দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। আবির স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজ আমি যদি বলতাম, স্নিগ্ধা আমি তোকে সবকিছুর জন্য ক্ষমা করেছি, আমার বিয়ে কর, তবে স্নিগ্ধা তুই কি বলতি? উত্তর কেউ জানে না। বলেই আবির একটা দীর্ঘ শ্বাস ফেলে। আসিফ গিয়ে পাশে বসে আবিরকে জিজ্ঞেস করে, সত্যি কি সব মেনে নিয়েছিস তুই? হুম। কিভাবে? এত বছরের ভালোবাসা তোর। তাই তো, ভালোবাসার মানুষের সুখের জন্য সব করতে পারি। আসিফ আর কিছু বলে না। আসিফ বুঝতে পারে আবির বড়সড় একটা কোরবানি দিয়েছে নিজের ভালোবাসার। স্নিগ্ধা দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে রিকশাতে উঠে পথ যেমন শেষই হচ্ছে না। আর স্নিগ্ধার মাথায় হাজারো চিন্তা, রাহুলকে বাসায় গিয়ে পাবে তো, কিছু হয়নি তো, এসব ভাবছে আর বারবার রিকশা চালককে তাড়াতাড়ি যেতে বলছে। ওইদিকে রাহুল আবার সিগারেট খাওয়ার চেষ্টা করছে। দুহাতে দুইটা নিয়ে ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে, চোখের নিচে লাল হয়ে আছে। সিগারেটের ধোঁয়া নিতে পারছে না রাহুল, তাও চেষ্টায় লেগেই আছে। দুইটা সিগারেট শেষ করার জন্য যুদ্ধ করছে এক প্রকার। এমন সময় পেছন থেকে ডাক আসে। রাহুল! রাহুল পেছনে তাকিয়ে দেখে স্নিগ্ধা দাঁড়িয়ে আছে। একটা মুচকি হাসি দেয় রাহুল, তারপর সিগারেট ফেলে নিচে নেমে দাঁড়ায়। আর এসব দেখে স্নিগ্ধার কলিজা শুকিয়ে যায় অবস্থা। সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে আসে স্নিগ্ধা। রাহুলকে রেলিং এর উপরে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিয়েই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে স্নিগ্ধা। রাহুল আস্তে আস্তে স্নিগ্ধার কাছে গিয়ে জড়িয়ে ধরে আষ্টে পৃষ্ঠে। রাহুল যেন কলিজা ফিরে পেয়েছে তার। স্নিগ্ধা নড়াচড়া না করে। রাহুল বুঝতে পারে স্নিগ্ধা রাহুলকে এভাবে দেখে ভয় পেয়েছে, তাই আস্তে করে মুখটা উঁচু করে স্নিগ্ধার। এই দেখো জান, আমি একদম ঠিক আছি। এইবার স্নিগ্ধা রেগে ইচ্ছে মতো কিল ঘুষি দিতে থাকে। ওখানে কি করছিলেন? হ্যাঁ, কি করছিলেন? আমি কতটা ভয় পেয়েছি। মরতে গিয়েছিলেন? হ্যাঁ, একদম মেরে ফেলবে এসব চিন্তা করলে। এই মেয়ে, আমি কেন মরতে যাব? আমার বিশ্বাস ছিল তুমি আমার কাছে ফিরে আসবে। আমি মরে গেলে তোমায় জ্বালাবে কে? ফিরে আসবো দেখি ওখানে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, বলেই আবার মারতে লাগে রাহুলকে। রাহুল আর না পেরে স্নিগ্ধার কোমর চড়িয়ে ধরে নিজের ঠোঁট চেপে ধরে স্নিগ্ধার ঠোঁটে। স্নিগ্ধার শখ খেয়ে চোখ দুটো বড় বড় করে ফেলে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে স্নিগ্ধার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলতে থাকে, খুব বেশি ভালোবাসি। আমিও খুব 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 ভালোবাসি। কখনো ছেড়ে যাব না, কখনো না। রাহুল খুব টাইট করে জড়িয়ে ধরে স্নিগ্ধাকে। আজ স্নিগ্ধাও সমান তালে ধরে রাহুলকে। আমিও যাব না আমার বেবির মাটাকে ছেড়ে। 5 বছর পরে রাহুল স্নিগ্ধা তাদের ছেলে আরিয়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে একটা কবরের সামনে। রাহুল স্নিগ্ধার চোখে পানি। কবরটা যে আর কারণ না, আবিরের জন্য সবাই রাহুল আর স্নিগ্ধাকে মেনে নিলেও রাহুলের সাথে স্নিগ্ধা ভালো থাকলেও চোখের সামনে বেশি দিন নিজের ভালোবাসাকে অন্যের সাথে সুখে থাকতে দেখতে পারেনি। চুপচাপ থাকতো আবির। অনেক চেষ্টা করেছিল সব ভুলে সুখে থাকার। স্নিগ্ধা অনেকবার বিয়ের কথা বলেছে আবিরকে, কিন্তু আবির ভুলতে পারতো না স্নিগ্ধাকে। কিন্তু কাউকে বুঝতেও দিত না আবির। কেউ বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। আবির আরিয়ানকে খুব আদর করত। স্নিগ্ধা রাহুলের সাথেও নর্মাল ছিল। লাস্টে আবিরের মা মারা গেলে আবির খুব ভেঙে পড়ে। তাও নিজেকে অনেক গোছানোর চেষ্টা করে, কিন্তু সব মিলিয়ে পেরে উঠতে না পেরে রাহুল স্নিগ্ধার বিয়ের প্রায় 4 বছর পরে আবির সুসাইড করে। তাও তো কেউ বুঝতে পারেনি আবির স্নিগ্ধাকে ভুলতে না পেরে সুইসাইড করেছে। কিন্তু কেউ না বুঝলেও রাহুল বুঝতে পারে আবিরের এই স্টেপ নেওয়ার কারণ। আবিরের চলে যাওয়ার পর রাহুল খুব ভেঙে পড়ে। নিজেও আবিরের মতো স্টেপ নিতে চায়, কারণ তার জন্যই আজ আবির নেই। এটা মানতে পারে না রাহুল, কিন্তু স্নিগ্ধা আরিয়ানের কথা ভেবে পারেনি তাদের সুখে রাখার দায়িত্বটা যে আবির রাহুলকেই দিয়ে দিয়েছিল। রাহুল স্নিগ্ধা এখন খুব একটা ভালো নেই।
আবির তাদের জীবনের পথ চলার মাঝে তাড়া করেই বেড়ায়। স্নিগ্ধার শুধু মনে হয় সে ভুল করেনি ভালোবেসে রাহুলকে, কিন্তু রাহুলের সাথে সুখী হওয়ার আগে আবিরের সুখী থাকাটা ঠিক করে দেওয়ার প্রয়োজন ছিল বোন হিসেবে। আবার মাঝে মধ্যে ভাবে আবির তাকে একটু ভালোবাসলে কি হতো আমার। উত্তর খুঁজে পায় না। স্নিগ্ধার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুধু আজ আবির নেই, 1 বছর। তাই রাহুল স্নিগ্ধা এসেছে আবিরের কবর জিয়ারত করতে। স্নিগ্ধা রাহুলের হাত ধরে আবিরের কবরের দিকে তাকিয়েই বলে, তুমি আমি সব ভুলে ভালো থাকতে পারি না একসাথে? ভালোবাসি। ভালোবাসি। হয়তো এখন ভালো না থাকলেও স্নিগ্ধা রাহুল একদিন সব ভুলে ভালো থাকবে, খুব ভালো থাকবে, ভাগ্যকে মেনে নিবে। আর স্নিগ্ধার মা ছেলেকে নিয়ে সুখী ফ্যামিলি হবে তাদের। ওই যে একজনের জন্য কারোর জীবন থেমে থাকে না, কিন্তু আবিরের মতো কিছু ভালোবাসার কাঙাল থাকে, তারা এই কথাটার মানেই বোঝে না। কি ভাবছেন আবির ছ্যাঁকা খেয়ে মরে গেল? না, সে ভুলতে পারতো না তার ছোটবেলার ভালোবাসাকে, কারণ তার ভালোবাসাও পবিত্র ছিল, সত্যি ছিল। আর আবির না স্নিগ্ধাকে ভুলতে পারছিল না ভালো থাকতে। আর তাই আবিরের গভীর ঘুম এর প্রয়োজন ছিল, তাই সে চিরতরে ঘুমটাকে বেছে নিয়েছে শুধুমাত্র।